চারিদিকে মানুষজনের সমাগম। স্টেশনে বিভিন্ন মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। সবার কাজকর্ম বসে বসে অবলোকন করছে সানায়া। কমলাপুর রেল স্টেশনে সন্ধ্যা ৭টার দিকে ট্রেন আসার কথা থাকলেও এলো আধা ঘন্টা পরে। সানায়া বিরক্ত হলো না, বরং সময়টাকে এনজয় করলো। মনের কোণে সেই বাসা ছেড়ে আসার সন্ধ্যের স্মৃতি উকি দিল। খারাপ চিন্তা পাখিরা এসে জানান দিল সেই দিনের কথা। একটু একটু করে ভয় জমতে লাগলো। আবার মনের সাহস আনলো, এখনও বড় হয়েছে, সেদিনের মতো ছোট্টটি আর নেই। ট্রেন আসতেই লোকজন হুড়মুড়িয়ে উঠতে লাগলো। সানায়া এত ধাক্কাধাক্কিতে হকচকিয়ে গেল। নিজেকে জঘন্য মানুষের হাতের স্পর্শ থেকে বাঁচার চেষ্টা করতে গিয়ে অনুভব করলো কেউ ওকে আগলে জড়িয়ে টেনে নিয়ে যাচ্ছে। পর মুহূর্তে খেয়াল করলো এটা সিন্ধুরাঙা চোখের জুবরান। সানায়া একটু ঘাবড়ে গেল। জুবরানের থেকে ছাড়া পাওয়ার পায়তারা করতে লাগলো, কিন্তু সফল হলো না। কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি আমার হাত ছাড়ুন। জুবরানের চোখে মুখে রাগে স্পষ্ট। হিসিয়ে বলল, আমি তোকে বারণ করেছিলাম, শুনিসনি, তাই তোর কথা শুনতে আমি বাধ্য নই। সানায়ার কোনো কথা না শুনে গাড়ির ফ্রন্ট সিটে এক প্রকার ছুঁড়ে ফেলল। লাগেজটা গাড়িতে উঠিয়ে নিজেও গাড়িতে উঠল। সানায়া এত ধাক্কাধাক্কি করেও গাড়ির দরজা খুলতে পারেনি। জুবরান যে লক করে দিয়েছে। বেল্ট লাগা। সানায়ার আগের শব্দ করে ফুসফুস করছে। জুবরান ওদিকে ঝুঁকে আসলো। সানায়া বড় বড় চোখ করে তাকিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিছু জায়গার সংকুলান থাকায় আর পিছোতে পারল না। জুবরান বেল টেনে লাগাতে লাগাতে বলল, এত রাগ শরীরের জন্য ভালো না, আর যেখানে আমার রাগ করার কথা সেখানে তোর রাগটা তুচ্ছ। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আমাকে যেতে দিন। জুবরান গাড়ি ঘোরাতে ঘোরাতে বলল, কোথায় যাবি? যেখানেই যাই, আপনার তাতে সমস্যা কি? ট্রেন চলে গেছে, এখন যেখানে যাচ্ছিলি চাইলেও যেতে পারবি না। সানায়ার আগে দুঃখে কেঁদে চিৎকার চেঁচামেচি করল। জুবরান চুপচাপ শুনল, উত্তর দিল না। সানায়াও ক্লান্ত হয়ে থেমে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতেই তখন নিজেকে বিলাসবহুল রুমে আবিষ্কার করল। সানায়া বুঝল এটা জুবরানের ঘর। রুম ফাঁকা, কেউ নেই। তাড়াহুড়ো করে দরজার দিকে এগিয়ে রুম ছেড়ে বাইরে চলে আসলো। জুবরান তখন কিচেনে খাবার রান্না করছে। চাইলেই ও খাবার অর্ডার দিতে পারত, কিন্তু আজ ওর ইচ্ছে হয়েছে নিজের হাতে রান্না করে খাওয়াবে। যদিও ও অত ভালো রান্না পারে না, নিজের চলার মতোই পারে। সানায়াকে আসতে দেখে বলল, উঠে গেছিস? ফ্রেশ হয়েছিস? সানায়া উত্তর দিল না, দেওয়ার প্রয়োজন বোধ করল না। ও ভ্রুকুচকে জুবরানের দিকে তাকিয়ে আছে। কয়েক পল পর বলল, আমি বাসায় যাব। জুবরান কাজ করতে করতে বলল, এটা তোর বাসা, এখানে থাকবি। অন্যের বাসায় আর কত থাকবি? সানায়া দাঁতের দাঁত চেপে বলল, দ্যাটস নান অফ ইউর বিজনেস। আমার লাইফ, আমার ইচ্ছে। জুবরান সানায়ের দিকে এক পলক তাকিয়ে কাজ করতে করতে বলল, তোর সাথে আমার লাইফটাও জুড়িয়ে আছে, তাই আমাকে বুঝতে হবে। সানায়ার খুব জিদ লাগছে। জুবরানের এমন গা ছাড়া ভাব আর ওর গা জ্বালিয়ে দিচ্ছে। সানায়া দুবদাব করে পা ফেলে নিজের রাগ জানান দিয়ে বরাদ্দ করার সেই রুমে চলে এসে বিছানার এক কোণে বসে কাঁদতে কাঁদতে জুবরানকে ইচ্ছে মতো বকতে লাগলো। কিছুক্ষণ পর কান্না থামিয়ে ভাবল এভাবে কিছুই হবে না, যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। রুমের দক্ষিণ দিকে একটা বারান্দা চোখে পড়ল ওর। ধীর পায়ে থাই গ্লাস ঠেলে রেলিং ধরে দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই দেখলো ও অনেক ওপরে। মানে এটা কোথায় ভেবে পেল না। রাস্তায় রং বেরঙের আলো, গাড়ির জ্যাম। রাস্তায় পাশে বেলুন দেখতে অসাধারণ লাগছে। জুবরান কাজ শেষ করে রুমে আসলো। সানায়াকে ডাকলো। রুমে ওয়াশরুমে না পেয়ে ভয় পেয়ে গেল। তৎক্ষণাৎ বারান্দার কথা মাথায় আসতে ছুটে গেল। সানায়াকে ঝুঁকে থাকতে দেখে ওকে টেনে এনে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। সানায়া গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকালো জুবরানের দিকে। ও রক্তচক্ষু নিয়ে বলল, কি করছিলি তুই? কি করব? এখনই তো পড়ে যেতি। সানায়া গালে হাত দিয়ে অভিমানী ছলছল চোখে তাকিয়ে রইল জুবরানের দিকে। পড়লে মরে যেতাম, আপনার জ্বালা জড়িয়ে যেত। জুবরান সানায়াকে বুকে আগলে নিল। সানায়া আহ্লাদে ফুপিয়ে কেঁদে উঠে বলল, তুমি এমন করছো কেন জুবরান ভাইয়া? আমাকে যেতে দাও প্লিজ। আমি থাকতে চাই না তোমাদের সাথে। আমি তোমার সাথে আছি শুনলে বাসার সবাই, মামুনি কষ্ট পাবে, সবাই আমাকে ভুল বুঝবে।
আমি যে দোষ না করেও দোষী হই, হে বোঝা আমি আর বইতে পারছি না। নিজেকে নিজের কাছে কেমন লাগে। প্লিজ আমাকে যেতে দাও। জোবরান সবটা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না আমি আসার পর তোর সাথে কী হয়েছে, কিন্তু এটা বেশ বুঝতে পারছি ভালো কিছু অন্তত হয়নি। তুই আমাকে সবটা বল, আমি সবটা ঠিক করে দেব, কিন্তু আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলবি না। সানায়া জোবরানকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে বলল, কেন পাগলামি করছো? বাসায় ফিরে যাও, মামনি খুব কষ্টে আছে তোমাকে ছাড়া। আমি গেলে তোকে সাথে নিয়েই ফিরবো। সানায়া তাচ্ছিল্যের সাথে হেসে বলল, একটা কথা কি জানো ভাইয়া, যেখানে মা নেই সেখানে আপন কেউ নেই, এমনকি বাবাও না। জুবরান স্থির চোখে তাকিয়ে রইল সানায়ার দিকে। সেই বাচ্চা জেদি মেয়েটা আজ অনেক ম্যাচিউরড হয়ে গেছে। সানায়া ফের বলল, তুমি আমাকে করুণা করছো না? চিন্তা করো না, আমি একটা সরকারি চাকরি পেয়েছি, ওটাতে আমার নিজের খরচ ভালোভাবে চলে যাবে। রাগাস না, কে তোকে করুণা করেছে? তোর স্বামী হই, তোর অধিকার আছে আমার উপর, আমার যা তোরও তাই। আমার এসব কিছুই চায় না, আমি শান্তি চাই। দিব। হাই, খাবি কষ্ট করে, রান্না করছি। ক্ষুধা নেই। সানায়াকে জোর করে খাইয়ে দিল, জোবরান নিজেও খেলো। রাতে সানায়া জেদ ধরল কিছুতেই জোবরানের সাথে শুবে না। জোবরান ধমকি ধামকিয়ে রাখলো। সানায়া এপাশ ওপাশ করে ঘুমোলো। সানায়া ঘুমালে জোবরান ওর মুখের দিকে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলল, আমার বউ, আমার বউ। চোখের সামনে ভেসে উঠল অতীত, ডুব দিল স্মৃতিচারণে। অতীত তখন বছরের শেষের দিকে, প্রচণ্ড হাড় কাঁপানো শীত। জোবরান দেশ ছেড়ে যাবার সকল কার্যক্রম শেষ, কয়দিন বাদেই ফ্লাইট। এমন সময় জোবরানের মা বেঁকে বসল। তার ধারণা ছেলে বিদেশে গেলে বিগড়ে যাবে। জোবরান তার মা জিনিয়াকে এত বুঝিয়েও কাজ হয়নি। জোবরান হতাশ হলো। তার মা এত বছরেও তাকে বিশ্বাস করতে পারল না। এর মধ্যে তার মাথায় আসলো ছেলেকে বিয়ে দিবে। ছেলেকে বিয়ে দিলে পিছুটান থাকবে, তখন আর খারাপ কিছু করার কথা মাথায় আসবে না। এমন কথা শুনে বাড়ির সবাই খুশিতে ফেটে পড়ল। জোবরান হতভম্ব, বাখারা হয়ে গেল মায়ের কাজে। ইতিমধ্যে ঘটকও কাজে লাগিয়ে দিয়েছেন। জোবরানের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো। এখনো বড় ভাই ছোট চাচা বিয়ে করলো না, আর সে কিনা বিয়ে করবে। বড় আশ্চর্য বিষয়। জোবরান রাগে জিদের সিদ্ধান্ত নিল ও দেশ ছেড়ে কোথাও যাবে না। এত কিছুর পর তো যাবার কোনো মানেই হয় না। জেনিয়া ছেলেকে বোঝালো, এখন তো সংসার করতে হচ্ছে না, শুধু বিয়েটা করবে। জোবরান রাগে চিৎকার চেঁচামেচি করলো। ওর রাগের ধার কেউ ধারল না। ও ভেবেছিল যে কটা দিন বাড়িতে আছে সে কটা দিন সবার সাথে সুন্দর সময় কাটাবে, কিন্তু এই বিয়ের চক্রে বাড়ি থেকে কয়দিনের জন্য চলে গেল ট্যুর দিতে। এখানে থাকলেও পাগল হয়ে যাবে। সানায়া জোবরানের কাছে ফোন দিয়ে টিটকিরি করে বলল, কি গো ভাইয়া, বিয়ে করবে না বলে লেজ গুটিয়ে পালিয়ে গেছো নাকি? জোবরান বেড়াতে এসে যতটুকু মন ভালো হয়েছিল, সানায়ার কথা কাটা ঘায়ে নুনের ছিটা লেগে দপ করে জ্বলে উঠল। জোবরানের চুপ থাকতে দেখে সানায়া বলল, আরে বিয়েতে রাজি হয়ে যাও, মেয়ে সেই সুন্দরী, তুমি দেখলে তোমার মাথা ঘুরে যাবে। বলতে পারো মিস ওয়ার্ল্ড, তখন আর বিয়েটা না বের হবে না। জোবরান রাগের চিৎকার দিয়ে বলল, রূপ দিয়ে যায় আসে না আমার, আমি তার মায়ায় পড়ে অন্য মেয়েকে বিয়ে করবো, তুই ভাবলে কীভাবে? সানায়ার কথাটা বুঝতে সময় নিল। বোঝার সাথে সাথে যেন পৃথিবীর সবচেয়ে আশ্চর্য রকমের কথা শুনে আকাশ থেকে টুপ করে পড়ল। এমন মুখভঙ্গি করে কণ্ঠে বিস্ময় ঢেলে বলল, হোয়াট, ইউ ফল ইন লাভ উইথ হার? জোবরান বিরক্তিতে চর শব্দ করে বলল, সেটা মেয়ে হবে না তো কি ছেলে হবে? আমাকে কি তোর কে মনে হয়? সানায়া বুঝল ও বোকার মতো কথা বলে ফেলেছে। জোবরান রেগে আছে, তাই এমন অশ্লীল কথা বলছে, না হলে ও কখনো এমন কথা বলার মানুষ না। তাই ধীর কণ্ঠে বলল, মেয়েটা কে ভাইয়া? তুমি বাসায় কেন বলছো না? বললেই সবাই মেনে নিবে। জোবরান বোধহয় একটু শান্ত হলো, তাই শান্ত কণ্ঠে বলল, তার এখনও বিয়ের বয়স হয়নি। সানায়া চোখ মুখ কুঁচকে বলল, ছি ছি, কত ছোট মেয়ে, আমার চেয়ে ছোট। 6-7 পড়ে নাকি? আরে এটা কোনো ব্যাপার? দাদুমণি বলে শোনো না, আমার এখন বিয়ে হলে 4-5টা বাচ্চার মা হয়ে যেতাম। জোবরান চোখ মুখ শক্ত হয়ে এলো আবার। রুদ্ধ কণ্ঠে বলল, খুব বিয়ে করার শখ দেখছি। তো থাকবে না? আমাকে যদি এখন কেউ বিয়ে করতে বলে আমি এক পায়ে রাজি,
তোমার মতো ঢং করতাম না। ফোন ডাক, খবরদার আমাকে ফোন দিবি না। তোর কথা শুনলেই আমার রাগে মাথা দপদপ করছে। বলেই ফোন কেটে দিল সানায়া। মন খারাপ করে বসে রইল। কি করা যায় ভাবতে ভাবতে মনে হলো চুপি চুপি কথাটা মামনির কানে তোলা দরকার, না হলে ছেলের জন্য বউ খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে যাচ্ছে। এদিকে কেস অন্য, জুবরান যে ছেলে যে মেয়েকে ঠিক করেছে সেই মেয়েকেই বিয়ে করবে। সানায়া যেই ভাবনা সেই কাজ করে ফেলল। এত সব শুনে জিনিয়ার মাথায় হাত। জুলেখা মেয়েকে চোখ রাঙিয়ে দিয়ে বলল, ওর কথা বিশ্বাস করিস না জিনিয়া, আমার মেয়ে আজ তো বদের হাঁটি। সানায়া কোমরে হাত দিয়ে বলল, তোমার কি আমাকে পাশের বাসার আন্টির মতো কুচুটে বুড়ি মনে হয়? বেশি পাকনামি করিস না, মার খাবি আমার কাছে, বড়দের কথার মধ্যে আসবি না। সানায়া মুখ ভেঙচি কেটে যেতে যেতে বলল, যা পারো তাই করো, ছোটদের কথা তেতো হলেও মিষ্টি হয়। সানায়ের কথাটা জিনিয়া মাথায় রাখলো, কিন্তু স্বাভাবিক থাকলো। জিনিয়া বুদ্ধিমতী মহিলা, কোথাও সন্দেহের আঁচ পেলে সেটাকে খুঁজে বের করার উস্তাদ। সানায়ের কথার সুর ধরে তিনি চিরুনি তল্লাশি চালালেন ছেলের ঘরে। কিছু না কিছু তো পাবেনি। তার ধারণা ঠিকই হলো, জুবরানের বইয়ের সাথে খুব সাক্ষাৎ। সেই সাথে নিজেকে কাব্যিক প্রমাণ করার চেষ্টা করে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে ডায়েরির পাতায় পৃষ্ঠার পর পৃষ্ঠা রং বেরঙের কালি খুঁয়ে কত শত কথা, কবিতা, স্বপ্ন লেখা। জিনিয়া জানে কারোর পার্সোনাল জিনিস নেওয়ার আগে তার থেকে পারমিশন নেওয়া উচিত, কিন্তু এই সময় এমন মোক্ষম প্রমাণ পেয়ে হাতছাড়া করলেন না, লুফে নিলেন। পুরো ডায়েরি পড়ে ওর রাগে হাত পা থরথর করে কাঁপছে। জিনিয়া যেটা ভেবেছিল জল তার থেকে বেশি দূর গড়িয়েছে, একেবারে ধরাছোঁয়ার বাইরে। ডায়েরি পড়ার পর থেকে জিনিয়া একেবারে চুপ মেরে গেছে। বাড়িতে এসব জানাজানি হলে সংসারের হাড়ি আলাদা হতে সময় লাগবে না। যেখানে পুরো দোষটাই জুবরানের, সেখানে অন্যকে কিভাবে কি বলবে ভেবে কুল পাচ্ছে না। জুবরানের বাবাকেও কথাটা জানিয়েছেন তিনি, খুশি হয়েছে। জুবরানের বাবা মনে মনে ঠিক করে ফেলেছে চুপি চুপি মায়ের সাথে এটা নিয়ে সলা পরামর্শ করবেন। ছেলে যখন একজনকে পছন্দ করেছে, তার ওপরে বাড়ির মেয়ে, তখন আর না করার কোনো মানে হয় না। আর যদি একবার মা রাজি হয়ে যায় তাহলে সবাই রাজি, কেউ টু শব্দ করার সময় পাবে না, তার আগেই বিয়ে হয়ে যাবে। তিনি এ কথা স্ত্রীকে জানালেন না, নিজের মনে ছক কষে চেপে রাখলেন। শিশির ভেজা কুয়াশাচ্ছন্ন সকালে জুবরান ফিরল। মায়ের সাথে ফোনে কথা হলেও মায়ের কথাই বুঝতে পেরেছে মা বেশ রেগে আছে, তাই যত দ্রুত সম্ভব চলে আসলো। বাসায় এসে জিনিয়া দরজা খুলে দিল গম্ভীর মুখে। মায়ের রাগ ভাঙাতে আহ্লাদি হয়ে কত শত কথা বলল, কিন্তু জিনিয়ার মুখভঙ্গি বদলালো না। সেইভাবে গম্ভীর কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে খেয়ে ঘুম দাও, রাতে নিশ্চয়ই ঘুম হয়নি। জুবরান হতাশ হয়ে রুমে চলে গেল। সারাদিন ঘুমিয়ে বিকেলের দিকে ঘুম ভেঙে শাওয়ার নিল। নিচে সবাই হইচই করছে। ফুপি এসেছে, তার ছোট দুই ছেলে, আর মেয়ে লোফা এসেছে। লোফার সানায়া সমবয়সী, কিন্তু তার অভিব্যক্তি জুবরানের মোটেও পছন্দ না। ছেলেদের সাথে চিপকে থাকতে চায়। সানায়ের সাথে হুদায় ঝগড়া লাগে, যেন দুজনের শত্রু। এখনও দুজনের আচ্ছা করে ঝগড়া লেগেছে, শুধু চুল ছেঁড়া বাকি। জিনিয়া, জুলেখা, সানায়ার ফুপি শেফালি কিছুতেই থামাতে পারছে না। ঝগড়ার মূল কারণ লোফা সানায়ার রুমে গিয়ে মেকআপের জিনিসপত্র ঘেটে এলোমেলো করে ও রিং লাইট ভেঙে রেখে এসছে, আর লোফা সেটা বারবার অস্বীকার করছে। ও কিছুতেই স্বীকার করতে নারাজ। হাতাহাতি লেগে গেছে। জুবরান সিঁড়িতে দাঁড়িয়ে দেখছে আর মজা নিচ্ছে। ওদের ধমকাধমকি করে থামালো সানায়া দাদি চাঁদনি বেগম। তিনি মূলত আজ সবাইকে সন্ধেয় থাকতে বলেছে, কি নাকি জরুরি কথা বলবে। সন্ধেয় বড়রা সকলে এক জায়গায় হলো। চাঁদনি বেগম এক পাশে, জুবরান আরেক পাশে সানায়াকে বসিয়ে বলল, তোমাদের সকলকে একটা বিশেষ কারণে এক জায়গায় করেছি, সিদ্ধান্ত আমার নেওয়া শেষ, শুধু তোমাদের জানাতে আজ মিলন সভা। শেফালি ধৈর্য হারা হয়ে বলল, কি কথা আম্মা? ভূমিতা না করে সরাসরি বলো। শেফালি, তুমি বড্ড ধৈর্যহীন, এমন হলে তুমি চলে যেতে পারো। অপমানে শেফালির মুখ থমথমে হয়ে গেল। চাঁদনি বেগম আবারও বলতে শুরু করলো, বড় বৌমা যেহেতু যুবরানের জন্য মেয়ে খুঁজেছে, তাই আমি অনেক ভেবে দেখলাম পরে মেয়ে না এনে বাড়ির মেয়ে বাড়িতেই থাকো। সানায়ার বাবা শাহাদাত বলল, কার কথা বলছেন আম্মা? সানায়া আর যুবরানের বিয়ের কথা বলছি। এটা শুধু বলছিই না, এটা আমার সিদ্ধান্ত। আশা করি কেউ দ্বিমত করবে না। বিস্ময়ে সবাই বাকহারা হয়ে গেল। জুবরানের ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আবার গম্ভীর করে নিল। সানায়া ফ্যালফ্যাল করে চাঁদনির মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর চিৎকার দিয়ে বলল,
অসম্ভব দাদুমণি, তুমি কিছু না জেনে এসব কি বলছো? জুবরান ভাই একটা মেয়েকে ভালোবাসে, আমি তাকে কিছুতেই বিয়ে করব না। যদি ফুচকাওয়ালার সাথে বিয়ে দিতে চাও তাও রাজি হতাম। দিদিভাই, আমার সিদ্ধান্ত নেওয়া শেষ। আমার অবাধ্য হওয়া আমার পছন্দ না। জুলেখা তেতে উঠে বলল। কি বলছেন আম্মা এসব? আমার মেয়ে এখনো ছোট, ওর বিয়ে নিয়ে এখনো ভাবি না। আর আপনি এসব কি বলছেন? চাঁদনি বেগমের মেজ ছেলের বউকে পছন্দ না, সে যেখানে সেখানে দুমদাম কথা বলে। আবার যে সে কথা, উচিত কথা কি ভেবে বলে না। মেজ বউ তোমার একটা মাত্র মেয়ে, তাও অনেক সাধনার পর তোমার মেয়েকে তোমার কাছে রাখার ব্যবস্থা করছি। তোমার যদি পছন্দ না হয় কিছু করার নেই, সিদ্ধান্ত নেওয়া শেষ। জুলেখা শান্ত হলো। আদরের মেয়েকে তিনি বা তার স্বামী দূরে রেখে থাকতে পারবে না, তাই শাশুড়ির কথা যুক্তিসই মেনে মিনমিনে বলল। বিয়ে দিবেন ঠিক আছে, কিন্তু আর 2 বছর পর দিন। ও তো এখনো ছোট, কিভাবে সামলাবে সব? কেন, আমি বিয়ে করি নাই? তাছাড়া ওরা তো এখন সংসার করছে না, বড় বড় ছেলের পিছু টান রাখতে বিয়ে হচ্ছে। যুবরাজ বিদেশ থেকে ফিরে ধুমধামে বিয়ে হবে। আমি ভেবেছি কাল শুক্রবারই বিয়ে, কাউকে বলার দরকার নেই, শুধু বাড়ির কয়জন আর তোমাকে বাপের বাড়ির লোকজন, সবটা আজ রাতের মধ্যে গুছিয়ে নাও। আর কেউ কিছু বলার সাহস পেল না। চাঁদনি বেগম যে আটঘাট বেঁধে নেমেছে সেটা বেশ বুঝল সবাই। জুবরানের মনে লাড্ডু ফুটছে, জিনিয়া ভেবে পাচ্ছে না কি থেকে কি হচ্ছে। সবটা ভেবেছিল আজ রাতে ছেলেকে এসবের জন্য শাসন করবে, বোঝাবে, কিন্তু এখন ভাবছে কি বোঝাবে, সব ভাগ্যের খেলা। জুবরান ভাইয়া শুনো, আমি তোমার মতো ছ্যাঁকাখোর ছেলেকে বিয়ে করব না। তুমি দাদুমণিকে বারণ করো, বুঝাও, যা ইচ্ছে করো। জুবরান ওর আলমারি ঘেটে সাদা পাঞ্জাবি খুঁজছিল, কাল বিয়েতে পরবে বলে। এমন সময় সানায়া দরজায় দাঁড়িয়ে বলল কথাটা। সে কথা শুনে মাথায় আগুন ধরে গেল চট করে। পেছনে ঘুরে বলল, হোয়াট ডু ইউ মিন বাই ছেকাকর ছেলে? ছ্যাঁকাখোর ছেলে মানে বুঝো না? তুমি না একজনকে ভালোবাসো, সে তোমাকে বিয়ে করছে না, তার জন্য তুমি ছ্যাঁকা খেয়েছো। তাহলে কি দাঁড়ায় বলো তো? তুমি ছ্যাঁকাখোর, তাই আমি তোমাকে বিয়ে করব না। জুবরানের পেট ফেটে হাসি পাচ্ছে, সেটা চেপে রেখে বলল, তুই আমাকে ছেকাকর ছেলে বলার জন্য শাস্তিস্বরূপ আমাকে বিয়ে করতে হবে? কিছুতেই না, আমি আর বলবো না। সত্যি তুমি বিয়ে ভেঙে দাও। বলেছিস যখন শাস্তি পেতেই হবে। সানায়া আরও কিছুক্ষণ জুবরানকে মানানোর চেষ্টা করেও পারল না। পরে বিরক্ত হয়ে হুমকি দিয়ে বলল, আমাকে বিয়ে করলে তোমার জীবন তেজপাতা করে দিব। কথাটা বলে দুবদা পা ফেলে রুমে গিয়ে ধরাম করে দরজা লাগালো। নিজের রাগটা বোঝানোর চেষ্টা করছে। ও যেতেই জুবরান বিছানায় হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। পরের দিন দুপুরের দিকে বেশ সাদামাটা ভাবে বিয়ের কার্যক্রম শেষ হলো। সবটা যেন রঙিন স্বপ্নের মতো। সকল বাধা বিপত্তি কাটিয়ে দুজন পবিত্র বন্ধনে আবদ্ধ হলো সারা জীবনের জন্য। সানায় কবুল বলার সময় অন্য মেয়েদের মতো কাঁপাকাঁপি দেরি করেনি। জুবরানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কবুল বলে দিয়েছিল। যখন আয়নায় তাকিয়ে জিজ্ঞাসা করা হলো কাকে দেখতে পাচ্ছ, সানায়া বলল, তেজপাতা। ঘর ভর্তি মানুষ হেসে উঠল। জুবরান বলল, মায়াবতীকে। সানায়ের বুক ধুকপুক করে উঠল জুবরানের কথা শুনে। সন্ধে গড়াতেই সকলে চলে গেল, রয়ে গেল ছোটরা। সবাই স্বাভাবিক হলো। সবাইকে স্বাভাবিক দেখে জুবরান মনে মনে বলল, সবাই কি ভুলে গেল আমাদের বিয়ে হয়েছে? কই বাসর টাসর সাজাবে তা না। জুবরানের কথাই সত্যি হলো। কেউ ওদের একসাথে থাকার কথা উচ্চারণ করল না। জুবরান অসহায় চোখে তাকিয়ে রইল সবার দিকে। অনেক রাত অবধি জেগে রইল কিছু হওয়ার আশায়, কিন্তু কিছুই হলো না। বিয়ের পরের দিন জুবরানের ঘুম ভাঙে বেশ দেরি করে, তাও সানায়ার ডাকে। সকাল সকাল উঠে প্রিয়সীর মুখ দেখে জুবরানের মন ভালো হয়ে গেল। ওঠো ভাইয়া, মামুনি খেতে ডাকছে। সারা রাত কি করো? চুরি করতে যাও? এত ঘুম কোথা থেকে আসে? জুবরান সানায়ার কথার উত্তর না দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল। তুই আমার বউ। সানায়ের বুকের মধ্যে ধরাস করে উঠল, কিন্তু বাইরে থেকে স্বাভাবিক থেকেই বলল, ছি ছি, আমি তোমার বোন। জুবরান রেগে গেল, তেতে উঠে বলল, থাপড়িয়ে গাল লাল করে দিব। আইসে একদম নারী নির্যাতনের কেস ঠুকে দিব। এমনিতেই একটা বাল্যবিবাহ হয়েছে, পুলিশ জানলে তোমাদের সবাইকে নিয়ে যাবে, তার উপর আবার নির্যাতন করবে। জুবরান সানায়ের কথা শুনে অবাক না হয়ে পারল না। এই মেয়ে মুখে মুখে এমন কথা বলছে। জুবরান বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুই হুমকি দিচ্ছিস? সানায়া উত্তর দিল না, মুখ ভেঙচি কেটে চলে গেল। জুবরান তাকিয়ে রইল।
সানায়া শাওয়া নিয়ে সেজে গুজে পরিপাটি হয়ে টিকটক করার জন্য গান চুজ করছে। তখন লোফা আসলো, মিটমিট করে হেসে বলল, তোর ফ্যান ফলোয়াররা জানে তুই বিয়াইতা? সানায়া রাগী চোখে তাকিয়ে বলল, তুই আমার চোখের সামনে থেকে দূর হ, আমি কিন্তু তোর মাথা ফাটিয়ে দিব। আরে বিয়াইতা মহিলা, আহ! লোফা আর কিছু বলতে পারল না। তার আগে সানায়ার পাশে থাকা ফাউন্ডেশন ওর দিকে ছুঁড়ে মারল। ওর অবশ্য গায়ে না লাগলেও ঢং করে চিৎকার দিল। সকলে ওর চিৎকারে ছুটে এলো। শেফালি মেয়েকে জড়িয়ে ধরে বলল। কি হয়েছে মা, কাঁদছিস কেন? লোফা ফোপাতে ফোপাতে বলল, মা, সায়ানা আমার গায়ে ফাউন্ডেশন ছুঁড়ে মারছে, ব্যথা পাইছি হাতে। শেফালি রেগে বলল। জুলেখা, মেয়েকে শিক্ষা দাওনি? অভদ্র মেয়ে হয়েছে। সানায়া রেগে বলল, তোমার মেয়ে অভদ্র ফুপি, ওর গায়ে লাগেনি, ও মিথ্যা বলছে, মিথ্যা কান্না করছে। জুলেখা মেয়েকে ঠাস করে চড় মেরে দিল। সানায়া চোখ মুহূর্তে ছলছল করে উঠল, মিথ্যে অপবাদে চড় খেল। বড়দের মুখে মুখে কথা বলবে না বলেছি না? সানায়া চুপ করে রইল। সানায়ার বাবা শাহাদাত সানায়াকে আগলে নিল। সানায়া আহ্লাদে কেঁদে উঠল। শাহাদাত জুলেখার কাজে রেগে গেল। শেফালির উদ্দেশ্যে বলল, তোর মেয়ে আমার মেয়ের ঘরে কি করছে? সবাই জানে দুজনে কখনো বনে না, তাও ও ওর রুমে কি করতে এসেছিল? আমার মেয়েকে আমি চিনি, ও অকারণে কিছুই করে না। তোবা বল, তুই ওর রুমে কি করছিলি? লোফা আমতা আমতা করতে লাগলো। সকলে যা বোঝার বুঝে গেল। শেফালি মেয়ের দোষ না দেখে বলল, ওটা যদি ওর চোখে লাগতো তখন এসব যুক্তি খাটতো না, বুঝলি? মেয়েকে সময় থাকতে সামলা, না হলে বড় হয়ে খুনি হবে। শাহাদাত সবাইকে রুম থেকে যেতে বলল, মেয়ের সাথে একান্তে কথা বলার জন্য। সবাই গেল। জুলেখা মনে মনে মেয়েকে মারার জন্য অনুতপ্ত হলো। সবাই যেতেই সানায়া বলল, পাপা বিশ্বাস করো, ওর গায়ে লাগেনি। ও আমাকে আজে বাজে কথা বলছিল আমি বিয়াইত্তা মহিলা বলে খেপাচ্ছিল। আমি রাগের মাথায় ছুঁড়ে মারছি, কিন্তু ওর গায়ে লাগেনি, ও মিথ্যা বলছে। পাপা বুঝতে পারছে, কাঁদে না শোনা মা। বিয়ে খারাপ পাপা? না তো, তুমি এসব নিয়ে ভেবো না। কেউ তোমাকে রাগাবে, তুমিও রেগে যাবে। তোমার রাগ এত সস্তা? যদিও ব্যথা পেতে তাহলে তুমিও তো কষ্ট পেতে, তাই না? সানায়া মাথা নাড়িয়ে সায় জানালো। তাহলে কি করা উচিত? তোমার রাগ কন্ট্রোল করা উচিত, এভাবে রেগে যেতে নেই। কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। শাহাদাত হোসেন মেয়েকে বোঝালেন। জুলেখা এসে মেয়ের পাশে বসলেও সানায়া ফিরেও তাকালো না। ও বোঝাতে চাইল মায়ের ওপর রেগে আছে, কথা বলবে না। জুলেখা মেয়েকে জড়িয়ে ধরে বোঝালো, গালে বরফ লাগিয়ে দিল। জুবরান বাইরে গিয়েছিল, এসে এসব শুনে হতাশ নিঃশ্বাস ত্যাগ করল। এদের ঝগড়াঝাটি যে আজীবন চলবে ওর বোঝা হয়ে গেছে। সময় স্রোতের পানির মতো করে 2 সপ্তাহ কেটে গেল। কালই জুবরানের ফ্লাইট। হাসি, কান্না, ভালোবাসা, মান অভিমান, ঝগড়াঝাটি দিয়ে এই মিষ্টি সময়গুলো চলে গেল। বাসার সবার মন খারাপ। আদরের ছেলে চলে যাওয়ার সময় এসছে। জুবরানের অসহায় লাগছে, বুকের মধ্যে খালি খালি লাগছে। মন শুধু বলছে, ফিরে এসে আবার এই সুখী পরিবারটাকে পাবে তো, নাকি সময়ের সাথে সবটা বদলে যাবে। দুপুর 12টার দিকে তখন সবাই রান্নাবান্নায় ব্যস্ত। জিনিয়া ছেলের সব পছন্দের রান্না করছে। এমন সময় লোফা মাথা ঘুরে পড়ল। চোখে মুখে পানির ছিটা দিলেও উঠছে না। ডক্টর এসে ভাবভঙ্গি দেখে বলল লোফা প্রেগনেন্ট। সবাই বিস্ময়ে কি বলবে খুঁজে পেল না। এই 1 সপ্তাহ লোফা কেমন চুপসে গেছে, ভয়ে ভয়ে থাকে সব সময়। শেফালি মেয়েকে এসে মারতে গেল, সকলে আটকালো। লোফার বাবা শক্ত কণ্ঠে বলল, ছেলেটাকে। লোফা ভয়ে তখন অবস্থা খারাপ, কেননা ওর বয়ফ্রেন্ড ওর সাথে ব্রেকআপ করেছে। তার ওপরে আবার বড় লোকের ছেলে। ছেলেটা যে লোফাকে মেনে নিবে না ও জানে। আবার সত্যিটা বললেও বাবা মা যে রুখিয়ে কিছু করতে যাবে, উল্টে ওদের অপমানিত হতে হবে। ভয়ে মিথ্যে বলে দিল। জুবরান ভাই। সবাই জুবরানের দিকে অবাক হয়ে তাকালো। জুবরানও শকড। এই মেয়ে ওর নামে মিথ্যে বলছে। জুবরান কিছু বলতে যাবে তার আগে জিনিয়া তেড়ে এসে জুবরানকে চড় মারল। জানার হয়েছ, এত অধপতন হয়েছে তোর, একটা বাচ্চা মেয়েকে, ছি। মায়ের চোখে নিজের জন্য ঘৃণা দেখে জুবরানের মরে যেতে ইচ্ছে করলো। নিজেকে সামলিয়ে বলল, মা, তুমি ভুল বুঝছো। আর কি প্রমাণ আছে ওর বাচ্চার বাবা আমি? লোফার বাবা শক্ত কণ্ঠে বলল, ও কি এই পরিস্থিতিতে মিথ্যা বলবে জুবরান? আপনার মেয়ে যা মিথ্যে বলতে সময় লাগবে না। জুবরানের কনফিডেন্স দেখে সবাই অবাক হলো। লোফা ভেবেছিল জুবরান ঘাবড়ে যাবে, তখনও উচ্চ গলায় মিথ্যে বলবে।
চল লোফা, হসপিটালে যাব। আমি মিথ্যাতে নিব না। এখন অনেক অপশন আছে বাচ্চার বাবাকে খুঁজে বের করার। লোফা ঘামতে লাগলো, ভয় কেঁদে বলল। জুবরান ভাই না, ওটা অয়ন করছে। জিনিয়া হতভম্ব হয়ে বলল। আগে মিথ্যে বলি কেন? নিজেকে বাঁচাতে লোফা আবারও মিথ্যে বলল। সায়ানা ও সব জানতো, তাই ওর কাছে সলিউশন চেয়েছিলাম। ও বলল বাচ্চার বাবার নাম জুবরান ভাইয়ের নাম বলতে। ওর জুবরান ভাইকে বর হিসেবে পছন্দ না। আর আমি যদি এটা বলি তাহলে বাসার সবাই ওদের ছাড়িয়ে আমাদের বিয়ে দিয়ে দিবে, আর আমার বাচ্চার বাবার পরিচয়ও পাওয়া যাবে। জুবরান শক্ত কণ্ঠে বলল। আবারও মিথ্যে বলছিস না? প্রমাণ কি? তোদের তো বনে না ঝগড়াঝাটি লেগেই থাকে তাহলে। না না, মিথ্যা বলছি না। আমার কাছে মেসেজ আছে, ওগুলো তো মিথ্যা না। দেখা ওদের কনভারসেশন, এটা সত্যি। জুবরানের দম আটকে গেল। এটা কিভাবে কি হলো? এটা সানায়ার আইডি, 2 দিন আগের কনভারসেশন। সানায়া স্কুল থেকে যখন ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে। জুলেখা সানায়াকে খুব মারল। শাহাদাত হোসেন মেয়ের অধপতন দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। জুবরান সব গুছিয়ে ফেলেছে। আজ রাতে কোথাও থেকে কাল দেশ ছেড়ে চলে যাবে। এত অবিশ্বাস, এত ছলনা, এত বিশ্বাসঘাতকতা নিয়ে এ বাড়িতে আর এক দণ্ডও থাকবে না। মাও তাকে অবিশ্বাস করে মারল। এখানে থাকবে না। সবাই আটকাতে চাইলেও জুবরান ফিরে তাকালো না। সেদিন বাড়ি থেকে ফিরে আজ জুবরান বাড়ি ফেরেনি। একদিন ফ্রেন্ডদের কাছ থেকে হঠাৎ খবর পেল জুলেখার সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে মারা গেছে। তখন বাসায় ফোন দিল। চাইলেও ওখান থেকে আর আসা তো মুখের কথা না। সানায়ের ওপরে অভিমানটা তীব্র ছিল। ওর জন্য এমন জঘন্য অপবাদের শিকার হতে হলো। সবাই ওকে অবিশ্বাস করলো। মা ওকে সবার সামনে মারল। এসব ভাবলে ওর ভীষণ কষ্ট হয়। ফোনে কথা বলার সময় যখন কেউ সানায়ের কথা বলতো তখন ও রাগ করে ফোন কেটে দিত। বাসায় ধীরে ধীরে আর কেউ সানায়ের কথা জুবরানের সাথে বলতো না। মাঝে মাঝে সানায়ের কথা ওর জানতে ইচ্ছে করত। তখন নিজের মনকে বুঝ দিত, সবাই যখন আছে নিশ্চয়ই তাকে খারাপ রাখবে না। সকলের আদরে ভালোই থাকবে। সানায়ার হয়তো ওর কথা মনে পড়ে না, ভালোই আছে। আমি কেন কষ্টে থাকব? আমিও ওকে ভুলে থাকতে পারি। সব ভেবে নিজেকে দমিয়ে রাখত জুবরান। বর্তমান রাত তখন 1টা ছুঁই ছুঁই। চাঁদের আলোয় চারদিকে আলোকিত। পাপড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে বিক্ষিপ্ত মন নিয়ে। রায়হান এসেছে। জামাই আদর করে বাসার সবাই মাথায় তুলে ফেলছে। সবার এত আদিক্ষেতা পাপড়ির সহ্য হচ্ছে না। এদিকে সানায়ার ফোনটাও বন্ধ। বড্ড দুশ্চিন্তা হচ্ছে। রায়হান বারান্দায় এসে পাপড়ির পাশে দাঁড়িয়ে বলল। কি করছো? তারা গুনছো? তারা কিন্তু গোনা যায় না, মানে কালি চোখে সব তারা দেখতে পাবে না, বুঝছো? কেন এসেছো? আরে আসবো না। আমার বউ, আমার শ্বশুর বাড়ি, আমি একমাত্র জামাই। আমি আসবো না তো কি আসবে? হেয়ালি আমার পছন্দ না। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু রায়হানের বড্ড কান্না পাচ্ছে। এই হৃদয়হীনা মেয়েটাকে ভালোবেসে সর্বক্ষণ জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। মেয়েটা সব দেখেও যেন দেখছে না। বুঝতে পারছো না কেন এসেছি? না। আমাকে একটা চান্স দিয়ে দেখো। আমি আমি রায়হান হাঁসফাঁস করতে লাগলো। পাপড়ি শান্ত চোখে তাকিয়ে বলল। তুমি কিন্তু তোমার মা বাবাকে সবটা সত্যি বলনি। তারা কখনো নিশ্চয়ই চাইবে না তাদের ছেলে সন্তান না হোক। তুমি এটা নিয়ে তো কেন ভাবছো? আমি সব ঠিক করে দেব। তুমি ম্যাজিশিয়ান নও যে সব কিছু ঠিক করে দেওয়ার ক্ষমতা তোমার আছে। ওকে ফাইন। তোমার যখন বাচ্চা কাচ্চা নিয়ে এতই টেনশন, আমরা ডক্টরের কাছে যাব। পাপড়ি চমকালো, বলল। কিছুই হবে না, তারা বলে দিয়েছে। দেখো, এখন চিকিৎসা নিলে সব ঠিক হয়ে যায়। হবে না বলে কোনো কথা নেই। তাছাড়া ক্যান্সারের মতো রোগ যদি ঠিক হয় তাহলে এটা কোনো ব্যাপার না। এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছো তুমি? শোনো, ঠিক হলে হবে, না হলে এত চাপ নেওয়ার দরকার নেই, বুঝছো? আমার শুধু তুমি হলে চলবে। পাপড়ি রায়হানের চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার চোখে একরাশ মুগ্ধতা, ভালোবাসা না পাওয়ার তৃষ্ণা। এই লোকটাকে ভালোবাসায় যায়। যেখানে ভালোবেসে ছেড়ে চলে যায় সেখানে এই লোকটা ওকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছে। বাবা মার বিরুদ্ধে গিয়ে লড়াই করছে তাকে পাওয়ার জন্য। আর ওর প্রাক্তন রুবেল কিনা বাবা মার পক্ষে পাপড়িকে এক কথায় ছেড়ে দিয়েছিল, শুধু বাবা হওয়ার নেশায়। আজকালকার দিনে এখনও মানুষের মনে মেয়েদের নিয়ে নিকৃষ্ট ধারণা রয়ে গেছে। তারা মনে করে মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র। যেখানে মেয়েরাই মেয়েদের ছোট করে কথা বলে, অপমান, টিটকিরি
ট্রোল করে সেখানে ছেলেরা করবে এটা অস্বাভাবিক কিছু না। মানুষ যদি খারাপ পরিস্থিতির জায়গায় নিজেকে বসিয়ে ভাবতো, তার পরিস্থিতি বোঝার চেষ্টা করত, তাহলে হয়তো এমন অপমান টিটকারি করার সাহস পেত না। কিন্তু না, মানুষ সেসব ভাবে না। সে যতক্ষণ না পর্যন্ত নিজের সে পরিস্থিতিতে পড়বে ততক্ষণ তার বিবেক জাগ্রত হবে না। কি ভাবছো, যাবে তো? পাপড়ি ছোট করে উত্তর দিল। হুম। রায়হান খুশি হয়ে বলল, আচ্ছা তাহলে এসব নিয়ে আর ভেবো না আমি তোমাকে মাঝ রাস্তায় একা ফেলে পালিয়ে যাব। তোমার হাত যখন একবার ধরেছি তখন মৃত্যু আগ পর্যন্ত ছাড়বো না, আর না তোমাকে ছেড়ে যেতে দেব। পাপড়ি মুগ্ধ চোখে রায়হানের দিকে তাকালো। কি সুন্দর কথা বলে ছেলেটা, এত বুঝদার, এত ম্যাচিউর। আর আগে মনে হতো ছেলেটা অবুঝ বাচ্চাদের মতো আচরণ, কিন্তু না, এটা তার আরেক রূপ, যা কাছ থেকে উপলব্ধি করতে হয়। সে কি প্রেমে পড়েছে? পড়েছিল। বাচ্চা ইম্যাচিউর ছেলে। সে ছেলেটার এখন তার স্বামী। ইস, সুখ সুখ পাচ্ছে। রায়হান পাপড়ির তাকানো দেখে ঠোঁট চেপে হেসে তুড়ি বাজিয়ে বলল, আমি জানি আমি সুন্দর, তাই বলে নজর দিবে? কাল থেকে কালো পড়তে হবে দেখছি। পাপড়ি চোখ ছোট করে বলল, ঘুম পাচ্ছে, তোমার আজাইরা প্যাচাল তোমার কাছেই রাখো। আচ্ছা ঘুমাও, তাহলে দরজাটা বন্ধ করে দিয়ে যাও। পাপড়ি অবাক হয়ে বলল, তুমি আজ রাতে এখানে থাকবে না? আমি থাকলে তুমি খুশি হবে? তাহলে থাকবো। আব থাক, তুতলাতে হবে না। আমার বউ এক রাতে শ্বশুর বাড়ি গিয়ে থাকলো না, আমি তাকে কী করে? আসো, দরজা লাগিয়ে দিয়ে যাও। পাপড়ি আমতা আমতা করে বলল, থেকে যাও, রাত হয়েছে, আন্টি ঘুমিয়ে গিয়েছে, হয়তো ঘুমের ডিস্টার্ব হবে। চাবি আছে? সকালে সানায়ার ঘুম ভেঙে গেল। ওর সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস। মাঝে মাঝে আলসেমি করে ওঠে না, কিন্তু আজ উঠে জুবরানের ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে তাকিয়েছিল। এতগুলো দিন দেখা হওয়ার পরও সেভাবে জুবরানের দিকে তাকায়নি। ঘুমন্ত অবস্থায় খুঁটিয়ে খুঁটিয়ে জুবরানকে দেখল। আগের থেকে ফর্সা হয়েছে, হ্যাংলা পাতলা থেকে স্বাস্থ্যবান পুরুষ মানুষ লাগছে। চুলগুলো হালকা কালার করা, নিঃসন্দেহে সুদর্শন পুরুষ বলা যায়। কেন যেন এতদিনের আঘাত ভুলতে পারছে না। বুকটা দাউ দাউ করে জ্বলছে। একটু শান্তির খোঁজে বেরিয়েছিল, অশান্তির সাথে করে নিয়ে আসলো। জুবরান ঘুম থেকে উঠে সানায়াকে না পেয়ে লাফিয়ে উঠল। পরে যখন ওয়াশরুমে পানির আওয়াজ, তখন শান্ত হলো। এই মেয়েটা ওকে মেরেই ফেলবে। ফ্রেশ হয়ে এসে বলল, কি খাবি বল, কি খেতে ইচ্ছে করছে? বিষ খেতে ইচ্ছে করছে, এনে দেন। সকাল সকাল মুড খারাপ করিস না। তাহলে আমাকে যেতে দিলেই হয়। সেসব ভুলে যা, এখন তোকে ইঁদুর আর তেলাপোকার স্যুপ খাওয়াবো। সানায়া নাক মুখ ছিটিয়ে বলল। ইয়াক। জুবরান হেসে বলল, রেডি হয়ে আয়, আমরা বের হব। কোথায় যাব? শপিংয়ে। আপনি যান, আমার এনার্জি নাই। পালানোর চিন্তা বাদ দে। সানায়া শুকনো ঢোক গিলল। লোকটা কিভাবে বুঝলো? কথা ঘোরানোর জন্য বলল, শপিংয়ে কেন যাবেন? রোজার বাজার করতে। আর শোন, তোকে কিছু করতে হবে না, আমি বউকে আসতে বলছি। সানা এমন খারাপ হলো। লোকটা তার এত খেয়াল রাখছে কেন? এভাবে ভালোবেসে কি আবারও আঘাত করবে? ও যে এখন মানুষকে ভালোবাসতে ভয় পায়। রোদের তেজে শহরতলি ঘেমে নিয়ে একাকার। সানায়ের মেজাজ খারাপ। জুবরান ওকে এক মুহূর্তের জন্য একা ছাড়ছে না। এমনকি আজ অফিসেও যায়নি। কি একটা ফ্যাসাদে পড়ল। বাজার করে ক্লান্ত হয়ে বাসায় ফিরল। তখন 12টা বাজে। সানায়া বলল, আপনি আজ অফিসে গেলেন না যে? জুবরান ফোনে কিছু একটা করছিল। সানায়ার কথা শুনে একবার ওর দিকে তাকিয়ে বলল, কেন, পালানোর জন্য অসুবিধা করে দিলাম বুঝি? আমাকে এখানে রেখে কী লাভটা হচ্ছে বলুন তো? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি? শোন, আমি না তোকে বোঝাতে পারছি না। মানছি আমার ভুল হয়েছে, তোকে সবার ভরসায় রেখে যাওয়া আমার মোটে উচিত হয়নি। দেখেন, আমি পাস্ট ভুলে গেছি। আপনিও ভুলে ভালোভাবে বাঁচতে শুরু করুন। নিজের পছন্দের কাউকে বিয়ে করে সুখে সংসার করুন। অযথা আমার পিছনে পড়ে থেকে নিজের মূল্যবান সময়টা নষ্ট করবেন না। তাছাড়া আমি আমার মতো বাঁচতে চাই, আপনি সেটাতে বারবার বাধা সৃষ্টি করছেন। কথাটা বলে সানায়া জায়গা থেকে প্রস্থান করলো। জুবরান সানায়া যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কতটা গভীর, এত সহজে যে মানাতে পারবে না সেটা বুঝতে পেরেও ধৈর্য ধরে আছে। এদিকে ও নিজেই জানে ওর ধৈর্য নেই। সেখানে ও নিজের ধৈর্য দেখে অবাক না হয়ে পারছে না। সানায়া একেবারে শাওয়ার নিয়ে বের হলো।
এখন একটু ওর মাথাটা ঠান্ডা হয়েছে। জোবরান খাবার অর্ডার দিয়ে রুমে এসে সানাইকে আয়নার সামনে চুল ঝাড়তে দেখল। ওকে স্নিগ্ধ লাগছে, যেন সদ্য ফোটা পদ্মফুল। জোবরান ঘোরের মধ্যে সানায়ের পেছনে গিয়ে দাঁড়ালো। ওকে দেখে সানায়াও থেমে পিটপিট করে জোবরানের দিকে তাকিয়ে রইল। সানায়ের হাত থেকে তোয়ালে নিয়ে ওর চুল মুছে দিতে দিতে বলল, জানিস, তোকে নিয়ে মাঝে মাঝে এমন কল্পনা করতাম, ভাবতাম তোকে কবে এমন আমার বউরূপে দেখব, আদৌ দেখতে পাবো তা কখনো। জানিস, আমার না ফাঁকা বাসায় একা একা দম বন্ধ লাগে, মনে হয় এখনই দম আটকে মরে যাব। কেউ কথা বলার নেই, খেয়েছে কিনা দেখার লোক নাই, অসুস্থ হলেই পড়ে থেকে মরে গেলেও কেউ জানবে না। কাজ শেষে যখন বাড়ি ফিরি তখন মনটা খাকা করে, চারদিকে একটু আপনজন খুঁজি, কিন্তু আপন বলে কাউকে পাই না। এখন তুই বলতে পারিস তোকে কেন এসব বলছি? তুই আমার আপনজন বলে, তুই আমার বউ বলে। জানিস, আমি কখন বাড়িতে এতক্ষণ থাকি না, রাতে বন্ধুদের সাথে ক্লাবে থাকি বেশিরভাগ সময়। সারাদিন কাজে ডুবে থাকি নিজের একাকিত্বটাকে ঘোচানোর জন্য। এই একাকিত্বের মাঝে তুই আসলি, আমি বাসাটার মধ্যে একটু আপনজন পেলাম, শান্তি পেলাম। তবুও তুই চলে যাবি বলছিস? আমি জানি তুই থাকতে না চাইলে তোকে আমার আটকে রাখার সাধ্য নেই। সব কিছুতে জোর করে পাওয়া যায় না। শুধু একটা কথা, তুই এই বাসা থেকে চলে গেলেও অফিস ছাড়িস না, আমার চোখের সামনে থাকিস। তুই বললে আমি তোর জন্য এই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট দেব, সেখানে তুই থাকিস। আমি চাইছি না তুই অন্যের দয়ায় অন্যের বাড়িতে থাকিস। একসাথে এতগুলো কথা বলে জোবরান হাঁফিয়ে গেল। সানায়া আয়নায় তখনও জোবরানের দিকেই তাকিয়ে আছে। জোবরানের চোখে পানি স্পষ্ট। সানায়া বলল, আজ আমার জন্য আপনাকে কষ্ট করে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। আমি জানি এজন্য আমার ক্ষমা হবে না। নিজের তো একটা ভুল করেইছি, আমার সাথে আপনিও সেই ভুলের মাসুল দিচ্ছেন। মানে তুই কি ভুল করেছিস? ওই মেসেজগুলো। জোবরান ঢোক গিলে বলল, ওগুলো সত্যি তুই বলেছিলি? হ্যাঁ, কিন্তু তার পরের মেসেজগুলো ও ডিলিট করেছে। আমি ওকে মেসেজ করে ওগুলো বলে দেখছিলাম ওর মনে কি আছে, ও কি বলতে চায়, তাই এমনটা বলছিলাম। ও যে ওভাবে সবাইকে মিথ্যা বলবে, পরের মেসেজগুলো ডিলিট করবে, আমি বুঝিনি। তখন আমি আমার ফোন থেকে মেসেজ দেখাতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা আর এলো না। তার আগেই সব এলোমেলো হয়ে গেল। জোবরান ফোঁস করে শ্বাস ছাড়ল। তানিয়া ঠিকই বলেছিল, চোখে দেখা বা কানে শোনা সব কিছু সত্যি হয় না, তার পেছনে আরও সত্যি লুকিয়ে থাকে। সারা দুপুর কোনো কাজ না পেয়ে সানায়া ঘুমুলো। জোবরান অফিসে না যাওয়ায় কাজগুলো বাড়িতে বসেই করতে লাগলো। বিকেলের দিকে তানিয়া ওর স্বামী জাকি ওর বাচ্চা নিয়ে জোবরানের ফ্ল্যাটে আসলো। ওদের দেখে সানায়া অস্বস্তিতে পড়ে গেল, যেহেতু ওদের সম্পর্কে কেউ অবগত নয়। সানায়া ভাবলো তানিয়া হয়তো ওকে দেখে অবাক হবে, ওর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে কয়টা কথা শোনাবে, কিন্তু সেসব কিছুই ঘটল না। তানিয়া উল্টো মজা করে বলল, নিউ কাপাল, কেমন টুনাটুনির সংসার চলছে দেখতে এলাম। তোমরা তো আর আমাদের গরিবের ঘরে যাবে না? জোবরান বিরক্ত হয়ে বলল, নাটক বন্ধ কর, তোর ছেলেটাকেও তোর মতো বানাবে দেখছি। তুই চুপ থাক, আমার ছেলে হিরো হবে বুঝলি? এখন থেকে তার প্র্যাকটিস চলছে বুঝলি? বুঝলাম। জাকি বরাবরের মতোই শান্ত হয়ে কুশল বিনিময় করে বসে আছে। জোবরান আফসোসের সুরে বলল, জাকির জন্য আমার মায়া হয়, এমন শান্তশিষ্ট ছেলের কপালে কিনা এমন মেয়ে জুটলো। এমন মেয়ে দ্বারা তুই কি বোঝাতে চাইছিস? জোবরান ওর কথায় পাত্তা না দিয়ে সানায়াকে বলল, ওদের নাস্তা দাও, দাঁড়িয়ে আছো কেন? সানায়া এতক্ষণ স্ট্যাচু হয়েছিল। তানিয়া সব জানে প্রথম থেকে নাকি? সানায়া জোবরানের কথায় হকচকিয়ে কিচেনে দৌড় দিল। সকালে বাজার করে আনা ফল, বিস্কিট, কফি দিল। তানিয়ার বাবুর জন্য ফ্রিজ থেকে চকলেটও আনলো। ওরা সারা সন্ধে আড্ডা দিয়ে যাওয়ার সময় দ্বিতীয় রোজার দাওয়াত দিয়ে গেল। রায়হান আর পাপড়ি ডক্টরের কাছে গেছিল, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে দিছে, সেগুলো করিয়েছে। রিপোর্ট কয়দিন পরে দিবে। পাপড়ির মনের মধ্যে ঝড় চলছে, একমাত্র ও ছাড়া কেউ জানে না। মনে মনে চাইছে একটা মিরাক্কেল ঘটুক, কিছু একটা হোক। এই অভিশপ্ত জীবন নিয়ে নিজের জন্য রায়হান কেউ জড়াতে দিবে না। রায়হান একটা ভালো জীবন ডিজার্ভ করে। এসব নানা রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে চরকি পাকের মতো ঘুরছে। আদৌ কি মিরাক্কেল ঘটবে? ঘটুক না, ক্ষতি কী?
এক মুঠো সুখ, এক চিলতে হাসি, এক সমুদ্র ভালোবাসা আসুক। চাঁদহীন আকাশটায় ধূসর রঙের মেঘের খেলায় মেতে আছে। বারান্দায় ডিভানে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে। সানায়া বারান্দার রেলিং ধরে ব্যস্ত নগরী দেখছে। এমন সময় বাসা থেকে ফোন আসলো। জুবরান একবার সানায়ের দিকে তাকিয়ে ফোন রিসিভ করলো। কথা বলা শুনে সানায়া বুঝলো বাসা থেকে ফোন দিয়েছে। তাই চলে যেতে নিলে জুবরান সানায়ার হাত ধরে আটকে দেয়। টান মেরে সানায়াকে নিজের পাশে বসিয়ে কথা বলে। কিছুক্ষণ কথা বলার পর জিনিয়া কাতর কণ্ঠে বলল, আব্বু, এবার ঈদে বাসায় আয় বাপ। আর কতদিন দূরে দূরে থাকবি? সম্ভব নয় আম্মু, আর কথা বলতে বা শুনতে আমার ভালো লাগে না। জিনিয়া হাল ছেড়ে দিল। আরও কিছুক্ষণ বাসায় কথা বলে ফোন কাটল। সানায়াও ইচ্ছে করছিল বাসায় কথা বলতে, কিন্তু অভিমান তিক্ত অতীতের কথা ভেবে নিজের ইচ্ছেকে দমিয়ে রাখল। কিছু কথা ছিল। বলুন। আমাদের কোম্পানি থেকে প্রতি বছর ঈদে নিউ কালেকশন আসে। তো এবারে নিউ কালেকশনের ডিজাইনটা তুই করবি। সানায়া বিস্ময় ভরা চোখে তাকিয়ে উঠে দাঁড়িয়ে বলল, অসম্ভব, আমি এসব কিছু করতে পারি না। আর আপনার কোম্পানির ডিজাইনার নাই নাকি? তুই বলেছিলি তুই চাকরি করবি, আমি তোকে একটা ভালো অফার দিলাম। সংসারও সামলাবি, আবার বাসায় বসে চাকরিও করবি। মাস গেলে তোর সরকারি চাকরির থেকেও ডাবল স্যালারি পাবি। আমি পারি না এসব। তানিয়া, আমাকে বলছি না, তুই নাকি একটা লেহেঙ্গার ডিজাইন করেছিলি, সেটা তাদের খুব পছন্দ হয়েছিল। উফ, একটা করেছি বলে যে পারবো এমনটা নয়। আমি সব করতে পারবো না। ওয়েল, তাহলে মাথায় রাখিস, আমার কোম্পানির বাইরে কোনো জায়গায় চাকরি করতে পারবি না। আমি তোকে কষ্ট করতে দিব না। মগের মল্লুক নাকি? আপনি যা বলবেন তাই করতে হবে নাকি আমাকে? হ্যাঁ, আমি চাই না আমার বউ কষ্ট করে রোজগার করুক, তার স্বামীর যথেষ্ট আছে। কিন্তু হ্যাঁ, তার যদি কোনো স্বপ্ন থাকে তাহলে বলো, আমি নিজে তার স্বপ্নকে ছুঁতে সাহায্য করব, কোনো প্রকার বাধা দিব না। কিন্তু সেটা আমার চোখের সামনে থেকে করতে হবে। সানায়া স্তব্ধ হয়ে তাকিয়ে রইল জুবরানের দিকে। জুবরান সে দৃষ্টি উপেক্ষা করে চলে গেল রুমের দিকে। সানায়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ব্যস্ত নগরী দেখতে লাগলো। হঠাৎ ফোনের কথা মনে পড়তেই ছুটে গিয়ে হ্যান্ডব্যাগে ফোন খুঁজে অন করলো। নিশ্চয় এতক্ষণে অনেকে ফোন দিয়ে না পেয়ে দুশ্চিন্তা করছে। সানায়া ফোন অন করতে না করতেই পাপড়ির ফোন আসলো। সানায়া চমকে উঠে বিড়বিড় করে বলল, আহা, কি টাইমিং! ফোন রিসিভ করতেই পাপড়ির ঝাড়ি ভেসে এলো। সমস্যাটা কি তোর? ঢাকা ছেড়ে গেছিস আর তোর ভাব বেড়ে গেছে? আমরা তোর কেউ না। বেঁচে আছিস কি মরে গেছিস একটা খবর দিতে পারলি না? এভাবে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারলি? মরে গেলে কিভাবে খবর দিব আপু? মুখে মুখে তর্ক করবি না, থাপড়িয়ে গাল লাল করে দেবো। আশ্চর্য, রাগ করছো কেন? আচ্ছা, মাথা ঠান্ডা করে শুনো আমার কথা। তুই আর কি বলবি? নিশ্চয়ই ভুজুং ভাজুং দিয়ে আমার মুখ বন্ধ করবি। সানায়া হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, আপু, আমি ঢাকাতেই আছি, আর জুবরান ভাইয়ের সাথে। হোয়াট? তুই ঢাকায়? ফোন বন্ধ ছিল কেন? আর তোর কোন জন্মের ভাইয়ের সাথে আছিস? ও আমার হাজবেন্ড। কি? এই মেয়ে, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার সাথে মজা করছিস? এত কিছুর পরেও তুই ফিরে গেছিস? আপু, আমি ইচ্ছে করে আসিনি, উনি জোর করে আনছে। এতগুলো বছর পর বউয়ের কথা মনে পড়লো? এগুলো সব ঢং, বুঝলি? কিভাবে, কোথায় দেখা হলো তোর ওনার সাথে? সানায়া বুঝতে পারছে পাপড়ি সেই লেভেলের ক্ষেপে আছে এসব শুনে। তাই আস্তে ধীরে প্রথম দিনের অফিস থেকে সব বলল। সব শুনে পাপড়ি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে এসব এতদিন পরে জানাচ্ছিস? আসলে তুই পদে পদে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিস আমরা তোর কেউ হই না। ব্যাপারটা এমন না আপু, আমি ভেবেছিলাম আমি হ্যান্ডেল করতে পারবো ব্যাপারটা, বাট এটা এত কমপ্লিকেটেড হয়ে যাবে ভাবিনি। তো তুই এখন কি করতে চাইছিস? ওনাকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়ে আমিও পগার পার হয়ে যাব। উনি আমার টিকিটিও খুঁজে পাবে না। ব্যাপারটা জোশ না? জোশ, কিন্তু পারবি তো? পারবো না কেন? এটা আমার বাঁ হাতের খেল। ও তাই নাকি? তুমি বোঝাবে ভূগোল আর আমি বুঝে যাব? হ্যাঁ, তুই সহজ। জুবরানের কণ্ঠ শুনে সানায়া শ্বাসরুদ্ধ পরিস্থিতি তৈরি হলো। বুকে ঢিপ ঢিপ করছে আর মনে মনে বলছে, লোকটা সব শুনে ফেললো। ইস ইস ইস। সানায়া সাবধানে ফোনটা কেটে দিল। পাপড়িও ব্যাপারটা বুঝে আর ফোন দিল না। কি হলো, কথার উত্তর দিচ্ছিস না যে? তেমন কিছু না আসলে। তো কেমন কিছু? সানায়া বিরক্ত হয়ে বলল, উফ,
এত জ্বালাচ্ছ কেন? ও বাড়িতে সকলে অপেক্ষা করে আছে তোমার জন্য। তুই যদি আমার সাথে ও বাড়ি যাস তাহলে আমি যাব। সানায়া চুপ করে থেকে বলল, ও বাড়িতে আমার অপেক্ষায় কেউ নেই, সবাই আমাকে ভুলে গেছে। তুমি জেদ করো না ভাইয়া, ও বাড়িতে চলে যাও। জুবরান বিরক্তির সূচক শব্দ করে তেড়ে এসে বলল, কোথায় কোথায় ভাইয়া কিসের? আমি তোর ভাই নাকি? বর বল। আর কিসের আপনি? তুমি, শুধু তুমি বলবি, ওকে? সানায়া ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, না না, তুমি আমার বর। তোমাকে তুমি বলছি তো। তুমি 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 গুড, মাথায় রাখিস। আর যেখানে তুই যাবি না সেখানে আমিও যাচ্ছি না, তাই এইসব ভুলভাল চিন্তাভাবনা বাদ দে। কিন্তু ওরা তো অপেক্ষা করছে তোমার জন্য। করুক। এমন করছো কেন? তোমার মা বাবা তো অপেক্ষা করছে, কষ্ট পাচ্ছে। জুবরান কথার উত্তর দিল না। সানায়ার মন খারাপ হয়ে গেল। এ লোকটা তার জন্য বাড়িতে যাচ্ছে না, এতে ওর মন খারাপ হওয়ারই কথা। বাইরে ঝোড়ো হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টিতে মুখরিত চারদিক, শীত শীত লাগছে। এই সময় সানায় খিচুড়ি খেতে ইচ্ছে করে। আগের সময় হলে মাকে জ্বালাতো খিচুড়ি খাওয়ার জন্য। এসবই ভাবছিল জানালার কাছে দাঁড়িয়ে। তখন কলিং বেল বাজলো। জুবরান কাজ করছে। লোকটা অফিসে না গিয়ে বাড়ি বসে সারাক্ষণ কাজে ডুবে থাকে। সানায়াকেও যথাসম্ভব সময় দেয়, সানায়ার সাথে স্বাভাবিক হতে চায়। সানায়া বুঝতে পারে, কিন্তু সানায়ার ভয় হয় এমন চলতে থাকলে ও জুবরানের গভীর মায়ায় পড়ে যাবে। জুবরান যদি আবার ওকে ছেড়ে চলে যায় তখন মরা ছাড়া কোনো উপায় থাকবে না। জুবরান বলল, দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না আমি কাজ করছি? যা, দরজা খোল। সানায়া ভেঙচি কেটে দরজা খুলে ডেলিভারি বয়কে দেখে একটু অবাক হলো। সব তো রান্না করাই আছে, তাহলে এখন আবার কিসের খাবার অর্ডার করেছে? আগে জানলে কষ্ট করে রান্না করতো না। লোকটার মসজিদও সব সময় চলে। সানায়া খাবারটা রিসিভ করে, দেখলো খিচুড়ি, চমকালো, থমকে তাকিয়ে রইল। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। জুবরান বেরিয়ে এসে টেবিলে বসে বলল, তাড়াতাড়ি খাবার দে, খিচুড়ি দেখে আর নিজেকে সামলাতে পারছি না। সানায়া কপট রাগ দেখিয়ে বলল, আপনি খাবার অর্ডার করবেন বললে আমি আর কষ্ট করে রান্না করতাম না। আরে আমি তো নিজেই জানতাম না, তোর আর আমার মনে হলো খিচুড়ি খাওয়া দরকার। আমি কখন বললাম আমি খিচুড়ি খাবো? আমি তোকে চিনি। সানায়া আর উত্তর খুঁজে পেল না, চুপচাপ থাকে। কাঁথার নিচে গিয়ে ফোন টিপতে লাগলো। ফ্রেন্ডদের সাথেও কিছুক্ষণ কথা বলল। জুবরান কাজ শেষ করে এসে সানায়ার কাঁথার নিচে ঢুকে সানায়াকে নিজের সাথে মিশিয়ে নিল। আকস্মিক ঘটনা বুঝে উঠতে সময় নিল সানায়া। ততক্ষণে জুবরান বেশ এগিয়ে গেছে, সানায়ার ঘাড়ে নাক ঘষছে। সানায়া থরথর করে কেঁপে হাত থেকে ফোন মুখের ওপর পড়ল। মনে হলো মাথার সব নিউরনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। অনুভূতির সাগরে ডুব দেওয়ার আগে সানায়া জুবরানকে ছাড়াতে ছাড়াতে ভয়ার্ত কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন। বউকে আদর করছি জান। জুবরানের মুখে জান ডাক শুনে সানায়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। পর মুহূর্তে নিজেকে সামলিয়ে শক্ত কণ্ঠে বলল, ছাড়ুন, অসভ্যতামি করবেন না। আমি কিন্তু অন্য রুমে চলে যাব। জুবরান মাথা উঠিয়ে সানায়ার মুখের দিকে তাকিয়ে বলল, এখন তো কিছুই করলাম না, অসভ্য তুমি কি দেখলে? আপনি ছাড়ুন আমাকে। উফ, আমার বিয়ে করা বউ আমার একান্ত কোল বালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না। আশ্চর্য, কোল বালিশ নাই নাকি? আছে, আর তাকে আমি জড়িয়ে আছি। সানায়া ইতস্তত করে বলল, ছাড়ুন, আমার কেমন লাগছে। জুবরান দুষ্টুমি করে বলল। কেমন লাগছে বউ? সানায়া উত্তর দিল না, মোচড়ামুচড়ি করতে লাগলো। তা দেখে জুবরান বলল, এইভাবেই আমার বউ বালিশ হয়ে থাকতে হবে, তাই অভ্যাস করে নাও। অসম্ভব। সম্ভব, তাই ঘুমের মুড নষ্ট করিস না, ঘুমা। সানায়া নিজেকে ছাড়াতে চাইলেও পারল না। জুবরান ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। বিড়বিড় করে বলল, কাল থেকে এই রুমের আশেপাশেও আসবো না। জুবরান শুনতে পেয়ে বলল, অন্য রুম লক করা, আর যেখানে ঘাটতি মেরে বসে থাকিস না কেন আরও উঠিয়ে আনবো। কোনটা একটা? কথাটা বলে জুবরানের পায়ে ঠাস করে লাথি মেরে দিল। জুবরান অবিশ্বাস্য চোখে সানায়ের দিকে তাকিয়ে বলল, স্বামীকে মারছিস? স্বামীর নির্যাতনের কেস ঠুকে দেব। সানায়া মুখ কাচুমাচু করে বলল, ইচ্ছে করে দিইনি, আসলে কেমনে কেমনে জানি লেগে গেল নড়তে গিয়ে। আপনি একটু সরে শুলেই তো এমনটা হয় না। উহু,
বইয়ের কাছ থেকে আদর না পেতে পারি, মারটে না হয় আদর ভেবে নেব। সানায়ার বেশ খারাপ লাগছে। লোকটার পেছনে পড়ে আছে, কতটা ভালোবাসার কাঙাল হয়ে গেছে। এত বছর পরিবার থেকে দূরে ওর জন্য। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। পাবলিক টেস্টের রিপোর্ট দিয়েছে, ডক্টররা আশা দিতে পারছে না। অনেকটা দেরি হয়ে গেছে। যখন প্রবলেমটা ধরা পড়েছিল তখন থেকে ডক্টরের তত্ত্বাবধানে থাকলে সমস্যা এতটা কমপ্লিকেটেড হতো না। মেডিসিন সহ প্রসেসিং চালিয়ে যেতে বলে আর মাসে চেক আপে আসতে বলেছে। হলেও একটা মিরাকেল হতে পারে, বাট কোনো সিকিউরিটি নেই। সব শুনে পাপড়ি ছলছল চোখে রায়হানের দিকে তাকালো। রায়হান ইশারায় আশ্বাস দিল, হাতটা শক্ত করে ধরে বাইরে আসলো। ফাঁকা জায়গায় পাপড়িকে বসিয়ে বলল, এত তাড়াতাড়ি ব্যাংকে পড়েছে কেন? ডক্টর তো বলেছে আমরা সবটা মেনে চললে একটা গুড রেজাল্ট পেতে পারি। ওনারা তো এটাও বলছে না ও পেতে পারি। সব সময় বেড সাইড ভেবে ওভার থিঙ্কিং করছো কেন? আর না হলে না, আমাদের বাচ্চা কাচ্চা লাগবে না, আমার তুমি হলে চলবে। তুমি এগুলো আবেগের বশে বলছো। লাইফে তোমার একটা সময় মনে হবে এই সময়টা তুমি ভুল ডিসিশন নিয়েছো। আমি তোমাকে সুখ দিতে পারছি না। কে বললো? তোমাকে দেখলে আমার সুখ পাই। পাপড়ি হতাশ নিঃশ্বাস ত্যাগ করলো। এই পাগল বরকে বুঝিয়ে লাভ নেই। সময় যাচ্ছে স্রোতের ন্যায়। সানায়া এই কদিনে জেনে গেছে ও চলে যাওয়ার খবর রাহাত আর জুন মিলে জৌরানের কানে তুলেছে। এমন বন্ধু থাকতে আর শত্রুর প্রয়োজন হয় না। কথাটার সাথে সানায়া পদে পদে প্রমাণ পাচ্ছে। অবশ্য রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু জুনের কান্নাকাটিতে ওকে মাফ করে দিল শেষবারের মতো। কাল থেকে রোজা শুরু। চারদিকে মিষ্টি শীতল বাতাস বইছে। অম্বরীতে নতুন চাঁদ। সানায়ার আর আগের মতো বেজায় আনন্দ হয় না। ঈদের শপিং, মেহেদি নাইট নিয়ে আর এক্সাইটিং কাজ করে না, কিন্তু একটা অদ্ভুত শান্তি মনে অনুভব করে, যা আগে কখনো করতো না। সানায়া আগে রোজার কথা ভাবছিল বারান্দায় দাঁড়িয়ে। এই বারান্দাটা সানায়ার প্রিয় হয়ে গেছে কদিনেই। বেশিরভাগ সময় বারান্দায় কাটে। সানায়া না চাইতেও জুবরানের প্রতি একটু একটু করে দুর্বল হয়ে গেছে। জুবরান অজু করে পাঞ্জাবি গায়ে বারান্দায় সানায়ার পাশে দাঁড়িয়ে বলল, কি করছিস? সানায়া না তাকিয়ে বলল, চোখ নেই আপনার? আছে তো, সেই চোখে শুধু বউকে ছাড়া আর কাউকে কিছু দেখতে পাই না। সানায়া জুবরানের দিকে তাকালো। শুভ্র রঙা পাঞ্জাবিতে তাকে সুদর্শন পুরুষ লাগছে। সানায়া চোখে জোর করে ফিরিয়ে নিল, বলল, অজু করে এসে ফ্ল্যাট করছেন? বউয়ের সাথে তো করছি। সানায়া বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো। লোকটা সারাদিন কানের কাছে বউ বউ করে মাথা পাগল করে দেয়। আপনি জানতো নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। দরজা লাগিয়ে দাও, তুমি নিজেও নামাজ পড়ে নাও। জুবরান সানায়ার টোনাটুনির সংসার বেশ ভালোই চলছে। সকালে উঠে সারাদিন অফিস শেষে বাসায় এসে সানায়ের মুখটা দেখলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। রান্নার কাজে সানাইকে হেল্প করে। দুজন সারাদিনের গল্প করতে করতে ইফতারি করে। সেহরির সময় জুবরান সানাইকে ঠেলে ঠেলে উঠাতে হয়। দুজনের আচ্ছা করে ঠোকাঠুকিও লেগে যায়। দুজন দুজনের খুব কাছের হয়ে গেছে। সানায়া সারা ফ্ল্যাট গুছিয়ে শাওয়ার নিয়ে বের হয়ে জোহরের নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করছিল। এমন সময় কলিং বেল বেজে উঠল। সানায়া ভাবল জুবরান এসছে। সব গুছিয়ে দরজা খুলে অবাক হয়ে গেল। এ কাকে দেখছে? দম বন্ধ হয়ে আসলো। পরিবেশ থমথমে, গুমট ভাব। সকলের চোখে মুখে বিস্ময়ের আস্তরণ। সানায়ার দম আটকে আসলো। মন মস্তিষ্কে ভয় পাখিরা হানা দিল। আবারও ভুল বুঝবে সকলে। সানায়া কথা বলতে গিয়ে দেখল বুক কাঁপছে, কণ্ঠনালী শুকিয়ে কাঠ। নবাহান বিস্ময় ভরা কণ্ঠে বলল, পাখি তুই এখানে? সানায়া অনেক কষ্টে নিজেকে সামলিয়ে দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, ভিতরে আসুন। সানায়ার মুখে আপনি ডাক শুনে আরও চমকালো। জিনিয়া সানায়াকে দুহাতে আগলে বুকে জড়িয়ে ধরল। ঝরঝর করে কেঁদে দিল। সানায়া কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। নিজেকে ছাড়িয়ে বলল, আপনারা আসুন, অনেকটা জার্নি করে আসছেন, ফ্রেশ হবেন। আমি জুবরান ভাইয়াকে খবর দিচ্ছি। নবাহান তখনও বিস্ময় কাটাতে পারেনি। অবাক চোখে তাকিয়ে বলল, পাখি তুই বেঁচে আছিস? সানায়া চোখ নিচু করেছিল। নবাহানের কথা শুনে চোখ তুলে তাকিয়ে বলল, মরে গেলে খুশি হতেন? নবাহান ব্যস্ত গলায় বলল, কি বলছিস পাখি? তুই জানিস তোকে কত খুঁজেছি? তুই তুই এখানে কিভাবে? সানায়া সে কথার উত্তর দিল না। কথা ঘুরিয়ে বলল, আপনাদের দেখে ক্লান্ত মনে হচ্ছে, আসুন রুম দেখিয়ে দিচ্ছি। কথাটা বলে ব্যস্ত পায়ে দুটো রুম খুলে দিল। অক্ষি কোটরে অশ্রুসিক্ত হয়ে আছে। এ বুঝি গড়িয়ে পড়বে।
জিনিয়া কাতর চোখে তাকিয়ে আছে সানায়ার দিকে। ও তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে। ওপরে তাকালেই যে অক্ষিকোটরের মেঘ বাষ্প হয়ে নেমে আসবে। ওদেরকে রুম দেখিয়ে দিয়ে ও রুমে চলে আসে। এতক্ষণে চেপে রাখা কান্না বেরিয়ে আসলো। ব্যস্ত হয়ে জুবরানকে ফোন দিল। একবার না, দুবার না, তিনবারের বার ফোন ধরল। সানায়া অতি কষ্টে গ্রীবাদেশ থেকে অল্প বাক্য ব্যয় করে বলল, বাসায় আসুন, আপনার মা আর ভাই এসেছে। কথাটা শুনে জুবরান হতভম্ব হয়ে গেল। পাল্টা প্রশ্ন করার সুযোগ পেল না। তার আগেই সানায়া ফোন কেটে দিল। রোজার সময় এখন, অফিসে এখন বেশ কাজের চাপ। সানায়ের কথা শুনে অফিসে আর মন টেকাতে পারল না। কাজ রেখে ছুটল বাড়ি। মনে মনে হাজার কল্পনা জল্পনা করতে করতে বাসায় পৌঁছালো। বাসায় এসে কলিং বেল বাজাতে সানা এসে দরজা খুলে দিল। এতদিন পর মা ভাইকে দেখে জুবরানের মনটা শান্ত হয়ে গেল। মাকে জড়িয়ে ধরে মায়ের কান্না থামানোর চেষ্টা করল। সানায়া এক কোণে দাঁড়িয়ে দেখল। নবাহান বলল, পাখি দাঁড়িয়ে আছিস কেন? রোজা থেকে কষ্ট হচ্ছে না তোর? নবাহান সানায়াকে ছোট থেকে আদর করে পাখি বলে ডাকে। তার কারণও আছে। সানায়া চঞ্চল আর তোতা পাখির মতো কথা বলতো। সানায়া ছোট্ট করে উত্তর দিল, ঠিক আছে। জিনিয়া ছেলেকে ছেড়ে সানায়ের কাছে আসলো। সানায়া দৃষ্টি লুকাতে ব্যস্ত। সানায়ের মুখ দুহাতে ধরে বলল, এই বুড়ির উপরে এখনও রেগে আছিস? আমি জানি রেগে থাকাটা অস্বাভাবিক কিছু না। তোর সাথে কম অন্যায় করিনি আমরা। তুই চলে আসার পর উপলব্ধি করলাম কি হারিয়ে ফেলেছি। সানায়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জিনিয়া আবারও বলল, ক্ষমা কর না এই বুড়িকে। আবার বাড়ি ফিরে চল। তোদের ছাড়া বাড়িটা ভালো লাগে না রে। কেমন ফাঁকা ফাঁকা লাগে, আমার দম বন্ধ হয়ে আসে। সানায়া দৃঢ় কণ্ঠে বলল, মাফ করবেন, ও বাড়ি ছেড়ে চলে আসছি ফিরে যাবার জন্য নয়, সারা জীবনের জন্য চলে আসছি। এসব কি বলছিস মা? অভিমান, রাগ করে আছিস এখনো? ওসব কথা এখনো ধরে আছিস? আম্মু জার্নি করে আসছো, রেস্ট করো। আমিও খুব টায়ার্ড। সানায়া রুমে আয়। জিনিয়া বেশ বুঝতে পারছে ছেলে তাকে এড়িয়ে যাচ্ছে। কষ্টে বুকটা মুচড়ে উঠল। নবাহান প্রশ্নবিদ চোখে তাকিয়ে রইল। কি থেকে কি হচ্ছে কিচ্ছু মাথায় আসছে না। নবাহান রুমে গিয়ে সানায়ের বাবা শাহাদত হোসেনকে ফোন দিয়ে সব জানালেন। তিনি মেয়ের খবর পেয়ে খুশিতে আত্মহারা হয়ে তৎক্ষণই বললেন, আজকের কোনো ফ্লাইট পেলেই চলে আসবে। জুবরান রুমে আসার বেশ অনেকক্ষণ পর সানায়ের রুমে আসলো। জুবরান তখন ফ্রেশ হয়ে বেরিয়েছে। সানায়ের রুমে এসে সশব্দে দরজা বন্ধ করে দিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি কি চান বলুন তো? আমাকে একটু একটু করে মেরে ফেলতে চান? সেই দিনের প্রতিশোধ নিতে চাইছেন? জুবরান গম্ভীর কণ্ঠে বলল, কি বলতে চাইছিস তুই? বুঝতে পারছেন না আপনি? আমাকে এখানে এনে আপনার ফ্যামিলিকে এখানে কি দেখাতে চাইছেন? আপনি সংসার করছি, আবার আমাকে সবার সামনে দোষী বানাতে চান? তারপর সবাই এভাবে মেরে ফেলতে চাইছেন? একবার তো মেরে দিয়েছেন, আবার কেন আমার লাইফে আসলেন? আমি শান্তিতে ছিলাম, এটা আপনাদের সহ্য হয়নি, তাই না? তাই তো? সানায়া আর বলতে পারল না। রুদ্ধশ্বাস হয়ে আসছে। রাগে কষ্টে অভিমানে কেঁদেই দিল। জুবরান শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল। ওকে কাঁদতে দেখে এগিয়ে এসে সানায়ার মাথাটা ওর উষ্ণ বক্ষে চেপে ধরল। সানায়া আহ্লাদি হয়ে জুবরানকে জড়িয়ে ধরে কাঁদল আর বলল, আমাকে শান্তি দিন প্লিজ। আমি আমি শান্তি চাই। আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন। অনেক দূরে চলে যাব, প্লিজ যেতে দিন। তোকে আমার কাছে রেখে দেব, কষ্ট ছুঁতে দেব না। একটু সময় দে আমাকে। না না, আপনাদের কাউকে চাই না আমার। আমি আমি একা থাকতে চাই। আমাকে একটু সময় দে, আমি সব ঠিক করে দেব, প্রমিস। সানায়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, সব ঠিক করে দিব বললে কি সব আদেও ঠিক করা যায়? পারবেন আমার মনের গভীর ক্ষত মুছে দিতে? পারবেন আমার মাকে ফিরিয়ে দিতে? আপনার মা বলল না তাদের সবাইকে ক্ষমা করে দিতে, সব ভুলে যেতে? আদৌ কি সব ভুলে যাওয়া যায়? আপনি কি সব ভুলে যেতে পারবেন? আমি 2 বছর সব মুখ বুঝে সহ্য করে আসছি। মনে মনে চেয়েছি আপনি যেন ফিরে আসেন, আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ আসুক, কিন্তু আসলো না। আমাকে বল কি হয়েছিল, না বললে বুঝবো কিভাবে? সানায়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি যখন বাসা ছেড়ে চলে যান তারপর থেকে বাসার কেউ আমার সাথে কথা বলতো না। জানেন, আমার খুব কষ্ট হতো, এমনকি আমার বাবা মাও না। এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার সাথে কেউ গেল না, অথচ যখন আমি এক্সাম হলে গিয়ে পৌঁছাতাম
দেখতাম বাবা মারা তাদের সন্তানকে কত আদর করে বুঝিয়ে দিচ্ছে। তখন আমার একা লাগতো। চারিদিকে সকলে অচেনা, অপরিচিত, কেউ আমার আপন না। জানেন, বাসার সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি পড়ছি কি না, খেয়েছি কি না খোঁজ রাখতো না। মামুনি তো সবসময় আপনার কথা ভেবে ভেবে প্রেশার উঠিয়ে অসুস্থ হয়ে থাকতো। আমার এক্সাম শেষ এমন সময় শুনলাম আম্মু প্রেগনেন্ট, আমার কোনো ভাই বোন হবে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। সবাই একটু স্বাভাবিক হলো, কিন্তু সে সুখ আনন্দ বেশি দিন থাকলো না। সিঁড়ি থেকে পড়ে আম্মুর মাথা গুরুতর আঘাত পেল, বেবি মিসক্যারেজ হয়ে গেল। এত রক্তক্ষরণে আম্মুর ক্রিটিক্যাল অবস্থা। তখন ফুপি বলল আমি নাকি সিঁড়িতে তেল ফেলে রাখছিলাম। আমার যে কোনো ভাই বোন হবে এটা নাকি আমি মেনে নিতে পারিনি, তাই রাগের মাথায় করেছি। ফুপি সেটা নিজের চোখে দেখেছে। আমি শকড হয়ে তাকিয়ে রইলাম। জীবনে প্রথম পাপা আমার গায়ে হাত তুললো, আমি পাথর হয়ে গেলাম। তখন এমন সময় কারোর মাথা ঠিক নেই, আমার কথা কেউ বিশ্বাস করলো না। কাঁদতে কাঁদতে সানায়ার বেহাল অবস্থা। জুবরান ওকে বিছানায় বসিয়ে পানি খাইয়ে বলল। কান্না থামিয়ে তারপরে বল। সানায়া কান্না থামালো না, ফুপিয়ে ফুপিয়ে বলল। আম্মু চলে গেল আমাকে ছেড়ে। আপা সেদিন আমাকে দরজা বন্ধ করে বেল দিয়ে মেরেছে। বাবাই এসে বাঁচালো। তখন আমার মরণ অবস্থা। আমি জানি পাপা মাকে ভালোবাসতো, তাই অধিক শক্টে এমন করেছে। আমাকে চাচু আর বাবাই মিলে হসপিটালে ভর্তি করলো। জানেন আমি কত একা ছিলাম, জীবনের মোড় কিভাবে ঘুরে গেছিল। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। আমি সকলের আদরের সানায়া, তখন সকলের চোখের বিষ। জুবরানের চোখেও পানি চিকচিক করছে। মাকে হারিয়ে বুঝলাম ও বাড়িটাই আমার দাম আর নেই। পাপা আমাকে সব সময় ইগনোর করতো, কথা বলতো না। নিজেকে কত দিন রুমের দরজা বন্ধ করে রাখছি। মামনি আমার সাথে কথা বলতো না, শুধু খাবার দিয়ে যেত রুমে। দাদুমণিও তখন আমাকে দেখে চোখ মুখ কুঁচকে ফেলে বলতো, খুনি মেয়ে, চোখের সামনে থেকে দূর হ। বাড়িতে শুধু বাবাই আমাকে বুঝতো। দিনের পর দিন সবার ধারালো জিহুবার আঘাত সহ্য করে পড়ে থাকলাম। মা যাওয়ার 6 মাস না যেতেই ফুপি দাদুমণি পাপার বিয়ের কথা তুললো। পাপাও জানি কিভাবে বিয়েতে রাজি হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। মন বলল, পাপা কি আম্মুকে ভালোবাসে না? ভালোবাসা কি মানুষটার সাথে সাথে ফুরিয়ে গেল? পাপাকে বিয়েতে বারণ করার সাহস হলো না, যদি আবার মারে। সেই ভয়ে পাপার থেকে দূরত্ব বেড়ে গেছে। আমার সৎ মা হয়ে গেল। তিনি আমার সাথে হ্যাঁ না কিছুই বলতেন না। সবার সাথে হাসি মুখে কথা বললেও আমাকে দেখে গম্ভীর হয়ে যেতেন। সতীনের মেয়ে কিনা। আমি কিছুতেই তাকে পাপার সাথে আমার মায়ের জায়গায় দেখতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছিল। আমি নিজেকে দিন দিন ঘরবন্দি করে ফেললাম। একদিন অসাবধানতাবশত কলেজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলাম। আমার সৎমাও নামছিল আমার সাথে, আর ধাক্কা লাগে পড়ে যায়, ওনার কোনোই ছিলে যায়। পাপা আমাকে সেদিনও মারলো। আমি একদম ভেঙে পড়লাম। মামনি মনে করে আমার জন্য সে ছেলে বোন হারিয়েছে। ফুফি তো আমাকে অলক্ষী অপয়া ছাড়া ডাকেই না। আমি দরকার ছাড়া রুম থেকে বের হই না। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছি। এমন সময় খবর এলো সৎমা প্রেগনেন্ট। সবাই খুব খুশি। আমি পরিকল্পনা করে নিলাম এ বাড়িতে আর থাকবো না। এক্সামটা হয়ে গেলেই চলে যাব। এইচএসসি পরীক্ষা কাছে চলে আসলো। শেষ হওয়ার দিন রাতেই বাসা থেকে বেরিয়ে আসলাম কিছু না ভেবে। সাতক্ষীরা থেকে খুলনা বাসে উঠে খুলনা থেকে আবার ঢাকার বাসে উঠলাম। আমি আশায় গিয়েছিলাম একজন প্রডিউসারের কথায়। উনি আমাকে বলেছিল আমাকে ফিল্মে কাজ করাবে। আফসোস, ঠকে গেলাম। বাসে বসে কতবার ফোন দিলাম, ধরলো না। এখন ফিরে যাবার পথও নেই মনে। এদিকে বাসের মধ্যে বাজে স্পর্শে আমার শরীর খিনখিন করছে, ভয় করছে। ঢাকায় বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিলাম। কোথায় যাব, কি করব, কিছু মাথায় ছিল না। ওখানকার কিছু বকাটে ছেলে সানায়াকে থেমে যেতে দেখে জুবরান ভয়ার্ত কণ্ঠে বলল। কি কি করেছে বলছিস না কেন? সানায়া আডুকরে কেঁদে উঠল, বলল। জীবনে প্রথম আমি নিজে অপবিত্র ভাবলাম। ওদের স্পর্শে আমার মরে যেতে ইচ্ছে করছিল। জানেন, ওরা আমার বুক, পেট। সানায়া কান্নার জন্য কথা বলতে পারছে না। জুবরানের দম বন্ধ হয়ে আসলো, ওর চোখ দিয়েও পানি পড়ছে। সানায়াকে বুকে আগলে নিল। সানায়া বলল। জানেন, সেদিন চিৎকার করে কেঁদেছিলাম। আমার শেষ রক্ষা হয়েছিল, আমি বেঁচে গেছিলাম। আমার মিরাজ বাবাই ফেরেস্তার মতো এসে বাঁচিয়েছিল।
তার সাথে করে নিজের বাসা নিয়ে গিয়ে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিল। না হলে আজ এখানে থাকতাম না, মরে যেতাম। জুবরান কপালে ঠোঁট চেপে বলল, হ্যাঁ, সরি জান, আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে গেছে। আমি তখন নিজেকে সামনে যদি ঠান্ডা মাথায় বাড়ি ছাড়তাম তাহলে তোর উপর দিয়ে এত কিছু হতো না। আমি সরি জান, আমার ফুলটাকে আমি আর কষ্ট পেতে দেব না। আমার শেষ একটা চান্স দে। আমি আর ধোকা, মিথ্যা অপবাদ, খুনি উপাধি পেতে চাই না। আমি শান্তি চাই। আমাকে প্লিজ, আমাকে শান্তির জায়গায় নিয়ে চলুন। সানায়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, মাথা ভার হয়ে গেছে। জুবরান ওকে জড়িয়ে ধরে কাঁদছে। কতটা কষ্ট পেয়েছে মেয়েটা, সবটা তার জন্য। নিজেকে দোষারোপ করে বারবার। রুম সাউন্ডপ্রুফ হওয়ায় কেউ দুজনের কথা শুনল না। দুজন দুজনাতে মিশে রইল। সেকেন্ডের কাঁটা ডিঙিয়ে মিনিট, মিনিট ডিঙিয়ে ঘন্টা গিয়ে ঠেকল। আজানে ওদের ঘুম ভেঙে গেল। কান্না করায় দুজনেরই চোখ মুখের বেহাল অবস্থা। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। দুজন কেউ কোনো কথাই বলল না। নামাজ আদায় করে সানায়া কিচেনে এসে ইফতারি তৈরি করতে লাগলো। জেনিয়াও পাশে এসে দাঁড়ালো। অনেকক্ষণ সানায়ার দিকে তাকিয়ে রইল। ওর অস্বস্তি লাগছে বলে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে আপনার? আপনি করে বলছিস কেন? আমি কি তোর পর? আপন ছিলেন কবে? অভিমান, রাগ আমার উপর? ক্ষমা করে দেই না মা। ইফতারের সময় পাপড়ি শাশুড়ির হাতে হাতে কাজ করে দিচ্ছে। রায়হানের মা থমথমে মুখে কাজ করে যাচ্ছে আর মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে। পাপড়ি বুঝতে পেরেও নিজের মতো কাজ করে যাচ্ছে। রোজার মাসের মধ্যে শ্বশুরবাড়ি এসেছে পাপড়ি। এতে কেউ কিছুই বলেনি, বেশ স্বাভাবিকভাবেই নিয়েছে। বিয়ে যখন হয়ে গেছে তাহলে আর বাধা দিয়ে কী লাভ। ওদের বিয়ের খবর আশপাশের সহ আত্মীয় স্বজনরা জেনে অনেক অনেক কথা বলেছে। রায়হানের মা সবার কথা শুনে স্বামীর সাথে কথা কাটাকাটি করলেও রায়হান বা পাপড়িকে কিছুই বলেনি। পাপড়ি এ বাড়িতে আসার পর থেকে শাশুড়ির আশেপাশেই থাকছে, এটা ওটা বলে কথা বলছে। রায়হানের মা কোনোটার উত্তর দিচ্ছে, আবার কোনোটার উত্তর দিচ্ছে না। এই যে পাপড়ি ওনার আশেপাশে থাকছে, এই ব্যাপারটা ওনার পছন্দ হয়েছে। বরফের ন্যায় মন গলতে শুরু করেছে। ওনার ইচ্ছে ছিল একটা মেয়ে হবে, নিজের মতো করে পুতুলের মতো করে সাজিয়ে রাখবে, ওনার আশেপাশে ঘুরঘুর করবে। মা, অনেকক্ষণ তো হলো আগুনের পাশে দাঁড়িয়ে আছেন, আপনি গিয়ে রেস্ট করুন, না হলে শরীর খারাপ করবে। রায়হানের মা হঠাৎ রেগে গেলেন, কর্কশ গলায় বললেন, তুমি আগুনের পাশে দাঁড়িয়ে নেই, আমাকেই কেন শুধু বলছো? আমাকে এত নর্মাল ভেবো না, বুঝ বয়স হলেও আমি এখনো ইয়াং। পাপড়ি ফিক করে হেসে ফেলল। রায়হানের মা চোখ রাঙালেন। ও খুব কষ্টে হাসিটা চাপল। রায়হান বাসায় ফিরে এসে দুজনের কথোপকথন শুনে ওরও হাসি পেল। মুখ টিপে নিঃশব্দে হাসল। দুজনে একটু একটু করে সহজ হচ্ছে, হোক না। রায়হান বলল, মা এদিকে আসো, আমি পাপড়িকে হেল্প করছি। তোমাকেও কত হেল্প করছি না? তাছাড়া বাড়িতে বউ এসেছে, তুমি পায়ের উপর পা তুলে অর্ডার করবে শুধু? রায়হানের মা তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল এতক্ষণ। রায়হানের কথা শেষ হতেই বলল, বউ এনেছি, বউ মেয়ের মতো। কাজের লোক আনি নাই যে সারাদিন বউ খাটিয়ে বসে বসে খাবো। যতদিন হাঁটুতে জোর আছে আমিই করতে পারবো। পাপড়ি রায়হানের কথা শুনে মুখে আধার নেমে মন খারাপ হলেও রায়হানের মায়ের কথায় মুগ্ধ না হয়ে পারল না। ওনাকে যতটা খারাপ ভেবেছিল অতটা খারাপ উনি না। রায়হানের মা কাজ করায় মন দিল। রায়হান মায়ের আড়ালে পাপড়ির কাছে গিয়ে ফিসফিস করে বলল, সরি, কষ্ট দিয়ে ফেললাম। আমি জানি মা, আমার কথায় সাদিত না, তাই তোমাকে ম্যাজিক দেখালাম। পাপড়ি মুচকি হাসল। রায়হানের মা পেছনে ফিরতেই দুজনে হকচকিয়ে গেল, ছিটকে সরে গেল। উনি বলল, পাপড়ি, তোমার চাকরি কি ছেড়ে দিয়েছো? কাজে যাও না কেন? পাপড়ি আমতা আমতা করে বলল, আসলে কয়দিন ছুটি নিয়েছি, ভাবছি চাকরিটা ছেড়ে দিব। কেন, বিয়ে হয়ে গেছে বলে চাকরি করবে না? আমরা তো তোমাকে বারণ করছি না। চাকরি করো, প্রতিটা মেয়েকেই সাবলীল হওয়া উচিত। পড়াশোনা করেছো, চাকরি করবা না, তাহলে পড়াশোনা করলে কেন? ভীম দিয়ে হাড়ি মাজতে? ওনার কথায় পাপড়ি হতভম্ব হয়ে গেল। ভীম দিয়ে হাঁড়ি মাজতে পড়াশোনা করেছে ও? আর পড়াশোনা না করলে ছাই দিয়ে হাঁড়ি মাজত? রায়হান হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। ইফতারি শেষ করে সানায়া সব গুছিয়ে রাতের খাবারের রান্নার ব্যবস্থা করছিল। জোবরান, নোবাহান, জিনিয়া গল্প করছিল। সানায়াকে কাজ করতে দেখে জিনিয়ায় সে কাজ করতে চাইল, কিন্তু সানায়া করতে দিল না।
জুবরান আর সানায়ের মধ্যে আর কোনো কথা হয়নি। এরই মধ্যে কলিং বেল বাজলো। জুবরান দরজা খুলে হতবিহ্বল হয়ে গেল। সানায়ের বাবা আর জুবরানের বাবা এসছে। সানায়ের বাবা হুইল চেয়ারে বসে আছে, একটা পা নেই। জুবরানের মাথা সব গুলিয়ে ফেলল। এসব কি হচ্ছে? কিচেন থেকে সানায়াও নিজের বাবার এমন অবস্থা দেখে চমকালো। এসব কি? জুবরান বিস্ময় ভরা কণ্ঠে বলল, এসব কি? বাবায়ের এসব কিভাবে হলো? তোমরা আমাকে জানাওনি কেন? জিনিয়া কিচেন থেকে বের হয়ে এসে বলল, রাগ করিস না বাবা, তুই দেশের বাইরে ছিলি তাই তোকে আর চিন্তা দিতে চাইনি। তাই বলে আমাকে জানাবে না? সানায়ের বাবা বলল, আরে আমি ঠিক আছি, সব পাপের শাস্তি, বুঝলি? আমার মেয়ে কোথায়? ও ডাক না। সানায়া নিজের বাবার এমন অবস্থা দেখে হাত পা থরথর করে কাঁপছে। জুবরান একবার সানায়ের দিকে তাকালো। সানায়া বিড়বিড় করে বলল, আমি এমনটা চাইনি। চেয়েছি সবাই ভালো থাকুক। আমি চাইনি পাপার এমন কষ্ট। সানায়া, এদিকে আয়, দেখ তোর পাপা এসেছে। সানায়ের বাবার সামনে যাওয়ার সাহস হলো না, বুক কাঁপছে। জুবরান কিছু বলছে না। ও সানায়ের ওপরে এ ব্যাপারে কোনো কথাই বলবে না ভেবে রেখেছে। সব সিদ্ধান্ত সানায়ার। কিছু বললেই যদি সানায়া ওকে ছেড়ে চলে যায় তখন? জিনিয়া টেনে আনলো সানায়াকে। সানায়ের বাবা ছলছল চোখে অনুতপ্ত নিয়ে তাকিয়ে আছে। কত অন্যায় করেছে মেয়ের ওপরে। এতগুলো বছর সেই অনুতপ্তের আগুনে দাউ দাউ করে পুড়েছে। মেয়ের হাত ধরে হু হু করে কেঁদে দিল উনি। সানায়া কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, যেন অনুভূতিহীন কোনো পুতুল। পাপারে ক্ষমা করা যায় না রে মা। আর দেখ আমার অবস্থা, কদিনে বা বাঁচবো? আমি যে ক্ষণে ক্ষণে পড়ছি তোকে আর তোর মাকে হারিয়ে। সানায়া নিশ্চুপ। জুবরানের বাবা বলল, বুড়বুড়িগুলোর উপরে আর কত রাগ করে থাকবি? দেখ সবাই কত অনুতপ্ত, মানুষ তো ভুল তো হবেই, তাই বলে ক্ষমা করবি না? সানায়া এবার গম্ভীর কণ্ঠে বলল, তুমি তো কোনো ভুল করনি বাবাই। তুমি তো আমাকে আগলে রেখেছিলে। তাহলে বারবার ক্ষমা কেন চাইছো? না রে মা, তোকে আমি আগলে রাখতে পারিনি। আগলে রাখলে তুই বাড়ি ছাড়তি না। ওদের দোষে আমিও দোষী। ওরা যে নিজের ভুল বুঝতে পেরেছে। তোমরা ফ্রেশ হও, অনেক দূর থেকে এসেছো। খেয়েছো কিছু? ইফতার করেছো? হ্যাঁ, ফ্ল্যাট থেকে নেমে রেস্টুরেন্টে ইফতার করে আসছি। সানায়ের বাবা সানায়ের দিকে তাকিয়ে আছে। কত বড় হয়ে গেছে মেয়েটার, মায়ের মতো হয়েছে। সানায়া এদিক সেদিক ঘুরে ফিরে বাবার দিকে তাকাচ্ছে, যেন লুকোচুরি খেলছে। উনি মেয়ের কাণ্ড দেখে মলিন হাসল। চারিদিকে নিকষ কালো আধারে ঢাকা, তাতে কৃত্রিম রং বেরঙের আলো ঝলমল করে তুলেছে। সানায়া বারান্দার ফ্লোরে বসে আছে। মৃদু শীতল বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে ওকে। অম্বরীতে মিটমিট করে জ্বলতে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে আনমনে কী যেন ভাবছে। চোখে পানি নেই। যেখানে ওর কেঁদে কেটে ভাসানোর কথা, সেখানে ওর বিন্দু মাত্র মন খারাপ হচ্ছে না। শুধু বাবার এই অবস্থার জন্য প্রথমে ঘাবড়ে গিয়ে কান্না পাচ্ছিল, মন খারাপ হচ্ছিল। কিন্তু এখন আগেকার সব অন্যায় কষ্টের কথা ভেবে এখন আর মন খারাপের ছিটে ফোটা হচ্ছে না। জুবরান ওর পাশে এসে বসল। সানায়া ফিরেও তাকালো না। কি ভাবছো? চাইলে বাবা মায়ের সাথে চলে যেতে পারো। আমাকে পিছুটান হিসেবে রেখে আমাকে অপরাধী বানাবে না। সিরিয়াসলি? তোমার মনে হয় যেখানে আমার বইয়ের সম্মান নেই সেখানে যাব? সানায়া এক পলক তাকালো ওর দিকে, স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিয়ে বলল, আমাদের বিয়ের আগে তুমি বলেছিলে কাকে জানি ভালোবাসো, তাকে বিয়ে করে নিও। তোমারও শান্তি, আমারও শান্তি। জুবরান শান্ত কণ্ঠে বলল, তোর কি মনে হয় সে এখন এতগুলো বছর বিয়ে না করে বসে আছে? সানায়া হতাশ নিঃশ্বাস ছাড়ল, কিছু বলল না। জুবরান ফের বলল, শুনবি না মেয়েটাকে? সানায়া জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। জুবরান হেসে বলল, সে এখন আমার সাথে থাকে, আমার বউ। অভিমান হয়েছিল নিজের স্বামীকে অন্যের বাচ্চার বাবা হিসেবে পরিচয় দিতে বলায়। খুব আঘাত পেয়ে দূরে সরে গিয়েছিলাম। এখন তাকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। তাকে ছাড়া আমার চলবেই না। ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর তার মুখটাই আমার শান্তি। সানায়া চমকে জুবরানের দিকে তাকিয়ে রইল, চোখ মুখে অবিশ্বাসের ছাপ। ছোট ছোট করে বলল, মন গড়া গল্প বানিও না। সব আমাকে আটকে রাখার জন্য, তাই না? তুই জানিস আমি না চাইলে আমাকে কেউ তোর সাথে বিয়ে দিতে পারতো না। তোকে ভালোবাসি বলেই তোকে বিয়ে করেছি। তোর জায়গায় অন্য মেয়ে হলে আমি পালিয়ে যেতাম, কেউ পেত না আমাকে।
সানায়া শান্ত হলো, চুপ করে রইল। জুবরান সানায়াকে সময় দিল কিছু শোনার আশায়, কিন্তু সানায়া কিছুই বলল না। উঠে দাঁড়িয়ে বলল, রান্নার কিছু জিনিস প্রয়োজন, এনে দিন তো। রাতের রান্না বাকি এখনই লাগবে। কথাটা বলে আর দাঁড়ালো না সানায়া, দ্রুত পায়ে প্রস্থান করলো। জুবরান হতাশ হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর উঠে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো সানায়া নিজের মতো কাজ করছে। কি কি লাগবে জিজ্ঞাসা করে চলে গেল আনতে। সানায়ার বাবা ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে চাকা ঠেলতে ঠেলতে কিচেনের সামনে আসলো। সানায়া বাবাকে দেখে বলল, কিছু লাগবে? আমার আগের মেয়েকে লাগবে। সানায়া হেসে বলল, এতদিন মেয়ের খোঁজ না করে যেই মেয়েকে পেলেন সেই দরদ উতলে পড়লো। এতদিন তো একটাবার খোঁজ করেননি। আর একজন তো এসেই বলল তুই বেঁচে আছিস। কেন? আমি বেঁচে আছি দেখে আপনাদের সেটা সহ্য হচ্ছে না? আমাকে একেবারে নিঃশেষ করে দিতে এসেছেন আপনারা? আপনারা চান আমি মরে যাই? আমি মরে গেলে খুশি হবেন? আচ্ছা, আমি মরলে যদি খুশি হন তাহলে সেই খুশিটা আপনাকে দিব। ওদের কথার আওয়াজে সকলে রুম থেকে বেরিয়ে আসলো। জুবরানও জিনিসপত্রগুলো নিয়ে চলে এসছে। জুবরানের বাবা ধমকে উঠে বলল, সানায়া, কি যাতা বলছিস? মাথা ঠিক আছে তোর? সানায়া দমল না, বলল, আমার মাথা ঠিকই আছে। কই, এতদিন তো খোঁজ করেননি বেঁচে আছি কি মরে গেছি। উল্টো হয়তো শান্তি পেয়েছেন আমি চলে আসায়। আপনাদের পথের কাঁটা দূর হয়েছে। তুই কিছু না জেনেই এসব বলছিস পাখি? বাবাই তোকে খুঁজতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে নিজের পা হারিয়েছে, আর তারপরে পুলিশ একটা ডেড বডি নিয়ে খবর দেয়। সেখানে গিয়ে দেখি মেয়েটার মুখ থেতলে গেছে, তোর মতো ড্রেস পরে আছে। সেটা দেখে আমি তখন বলে ফেলেছি তুই বেঁচে আর নেই। তখন ডিএনএ টেস্ট করার কথা আমাদের মাথায় আসেনি। আমরা মেনে নিয়েছিলাম ওটা তুই। এসব দেখে দাদামণি স্ট্রোক করে বিছানায় সোজা বা হাত পা নাড়াতে পারে না। বাবাই কতটা ভেঙে পড়েছিল জানিস? সে তো বাবা নিজের সন্তানকে মারুক বা যাই করুক, সন্তানের মৃত্যু দেখা বা শোনা তার পক্ষে কতটা কষ্টদায়ক। সে তোকে নিজের হাতে কুলে পিঠে করে মানুষ করেছে। নোবাহান থামল। সানায়া স্তব্ধ হয়ে গেল। ও বাড়ি ছেড়ে আসার পর এত কিছু হয়ে গেল। নোবাহান আরও বলল, মানছি ভুল করেছে, মানুষ কি ভুল করে না? তোর বাবা ভুল করেছে, আমার মা ভুল করেছে ফুফির কথা মেনে নিয়ে। কিন্তু তখন কি ওদের ওই বিপদের সময় বিবেক দিয়ে বাবার সময় ছিল? পরে ওদের যা বোঝানো হয়েছে তাই ওরা করেছে। আর যদি বলিস তোর বাবা আবার বিয়ে করেছে বলে তোর রাগ, ফুফি আর দাদুমণি মিলেই বাবাই চাপে ফেলে বিয়ে দিয়েছে। যদিও বাবাই ভুল করেছে, অনেক বড় ভুল করেছে, তার শাস্তিও পাচ্ছে। সানায়া চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। জিনিয়া বলল, নুবাহান থাম বাবা। নোবাহান থামল না, বলল, না আম্মু, ওর ভুলটা ভাঙানো উচিত। ও কি এতদিনের ভালোবাসা দেখলো না? শুধু কয়েকদিনের খারাপ আর মারটাই ওর চোখে পড়লো। সবার মানসিক কন্ডিশন জানতো না। বাড়ির ছেলে এভাবে রাগ করে চলে গেল ওর ওই সব মেসেজের জন্য। বাড়ির বউ চলে গেল। জুবরার চলে যাওয়ায় কি ওর দোষ ছিল না? ও কেন পাকনামি করে মেসেজগুলো করছিল? সায়ানা যে একেবারে সাধু, ওর কোনো দোষ নেই এমনটা তো না। বাড়ি থেকে চলে আসলো, বাবা 2 বার গায়ে হাত তুলেছে বলে বাবার ভালোবাসা দেখলো না, বাবার মনের অবস্থাটা দেখলো না। এ মেয়ের জন্য তোমার প্রতিনিয়ত অনুতপ্ত হও। বাহ, তোমরা নিজেরা সব সমাধান করে ফেললে। মা মরা মেয়েটার মেন্টাল কন্ডিশন কেমন ছিল, তার মেন্টাল সাপোর্টের কতটা দরকার ছিল, সে সময় এতটুকুও বিবেক কাজ করেনি তোমাদের। ওই বয়সে এইটুকু মেয়ে এত কিছু সহ্য করেছে। আমি তো ভাবতেই পারছি না তোমরা ওর সাথে এত অন্যায় করেছো। তোমাদের ভালোবাসা কি শুধুই লোক দেখানো ছিল? আমি তো জানতাম সকলের আদরের সানায়া আমি না থাকলেও ভালো থাকবে। চুপ করুন জুবরান। আপনার ফ্যামিলির সকলে হয়তো ভাবতে পারে আমি আপনার ব্রেন ওয়াশ করে নিজের দলে টানছি, তাই আমার হয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই। তোদের মধ্যে তো সব ঠিকই আছে দেখছি, সুখেই সংসার করছিস দুজনে। তাহলে আমরা কি দোষ করেছি? তোরা যে একসাথে আসিস এ খবরটা জানালি না? ফার্স্ট অফ অল, তোমার ভাই আমাকে এখানে জোর করে তুলে আনছে, ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। আমিও গলে গেছি, বোকা কি না। যাই হোক, আর রইল তোমাদের ক্ষমা করার কথা। আমি কখনোই তোমাদের ক্ষমা করব না। তোমরা ক্ষমা পাওয়ার যোগ্য নাও। তোমরা যে স্বার্থের জন্য ক্ষমা চাইছো আর নাটক করছো এটা আমি খুব ভালো করেই জানি। জিনিয়া অবাক হয়ে বলল, কী সব বলছিস?
আমাদের এখানে কিসের সার্থকতা আছে? নাই বলছো? আমি কথাটা বলতে চাইছিলাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। ব্যাপারটা খুব গোপনীয়, কিন্তু আমি জেনে ফেলেছি নিজের অজান্তেই। নূবাহান বিরক্ত হয়ে বলল। হেয়ালি না করে বল। সানায়া মুচকি হেসে বলল। পাপা বাবাই জানেন ব্যাপারটা। দাদু উইল করে রেখে গেছিল বাড়ির বউদের নামে। নিজের ছেলেদের ছুকছুকানির স্বভাব চরিত্র তিনি জানতেন, বহুবার ধরাও খেয়েছে, তাই বউদের নামে করে গিয়েছিল। বউ মারা গেলে বা চলে গেলে সম্পত্তি বাচ্চাদের, যদি বাচ্চা না থাকে তাহলে দ্বিতীয় বউয়ের সন্তানরা পাবে। আর প্রথম স্ত্রীর সন্তান থাকার সত্ত্বেও যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে দ্বিতীয় বউয়ের সন্তানেরা কোনো সম্পত্তি পাবে না, যদি না প্রথম পক্ষের সন্তান দিচ্ছে। প্রথম পক্ষের সন্তানের বাচ্চা না হওয়ার আগে যদি তার মৃত্যু ঘটে তাহলে সে সম্পদ কোনো অসহায় পথ পরিবারকে দান করা হবে। কেননা দাদু সেটাকে স্বাভাবিক মৃত্যু ভাবছে না। ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল প্রথমে। দাদু যে এত ইন্টেলিজেন্ট আগে জানতাম না। দেন আমি পালিয়ে আসার আগে শুনি দ্বিতীয় বউয়ের সন্তানের জন্য কাগজ তৈরি করছে, আমার কাছ থেকে সই নিবে। তাই দ্বিতীয় বউয়ের সন্তান এত তাড়াতাড়ি নেওয়ার কারণ এটাই। আমি জানতাম না স্টোররুমে কিছু কাগজ পাই, সেটাতেই লেখা ছিল, তাও সেটা পাপার বিয়ের পর। পাপার চরিত্র নিয়ে আমার প্রথম সন্দেহ জাগে আম্মু মারা যাওয়ার পর পাপা আবার বিয়ে করতে রাজি হয়। ওই কাগজের লেখাগুলো পড়ার পর সব পরিষ্কার হয়ে যায় আমার কাছে। আর আমাকে খুঁজে এত তাড়াতাড়ি চলে আসার কারণটাও এটাই, ওই যে সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে। জিনিয়া, জুবরান, নূবাহানের চোখ মুখে বিস্ময় উপচে পড়ছে। সানায়ের বাবা ঘামছে, জুবরানের বাবা স্বাভাবিকভাবেই আছে। জিনিয়া বলল। এসব কি বলছিস? কোথাও ভুল হচ্ছে। ও ঠিক বলেছে। আর আমি এসব কথা ভেবেই মায়ের সাথে জুবরান আর সানায়ার বিয়ের কথা বলি। সানায়া যেহেতু ওর বাবার একমাত্র মেয়ে, সব সম্পত্তির ভাগ ওর একার। জিনিয়া ঘৃণার চোখে স্বামীর দিকে তাকালো। নিজের স্বামীর কখনো খারাপ কিছু দেখেনি, তাই সব সময় তাকে সম্মানের চূড়ান্ত পর্যায়ে রাখত। আমার ঘৃণা হচ্ছে তোমার উপর। তোমরা দুই ভাই বোন মিলে আমাদের সবাইকে ঠকাচ্ছ। ছি! আর সাদাত, তুমি আমার বোনকে না ভালোবেসে বিয়ে করেছিলে, সেসব কি মিথ্যে? সানায়ের বাবা মেয়ে সবটা স্বীকার করতে বাধ্য হয়ে গেল। আমার ওকে ভালো লেগেছিল, তখন আমি মেয়েদের শৈলে আসক্ত ছিলাম। ওকেও বিছানায় নিতে চাইতাম, কিন্তু ও কখনো রাজি হয়নি। সবসময় বলতো বিয়ের পর। যখন তোমার ভাইয়ের বিয়ে হলো তখন বাবাকে বললাম আমাদের কথা। বাবা অবাক হলো, রাজি হয়ে গেল। সত্য জুড়ে দিল ওই উইল। মূলত ওই উইল যাতে আমার দ্বারাতে কোনো মেয়ের জীবন নষ্ট না হয়। আমিও যথেষ্ট নিজেকে চেক করতে লাগলাম, কিন্তু জুলেখার মৃত্যুতে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। সানায়া দীর্ঘ শ্বাস ছেড়ে বলল। আফসোস, আম্মু এসব দেখলে বা শুনলে হয়তো এখনই মরতে চাইতো, তাই এসব কষ্ট সহ্য করার আগেই চলে গেছে। ভালোই হয়েছে, সত্য তো কখনো চাপা থাকে না। নূবাহান অপরাধ বোধ নাড়া দিয়ে উঠল। এতক্ষণ যাদেরকে নিয়ে কথা বলল তারা ভুল, তাদের সবাইকে ঠকিয়ে গিয়েছে। নূবাহান বলল। সরি পাখি, ডগবাজদের জন্য এতক্ষণ লড়ছিলাম, এখন আমারই ঘৃণা হচ্ছে। জুবরান সানায়াকে যত দেখছে ততই অবাক না হয়ে পারছে না। ননির পুতুল যাকে টোকা দিলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে বসে থাকতো, সে এত সত্যি এত কষ্ট অন্যায় সহ্য করেছে। এক বুক হাহাকার নিয়েও দিব্যি দাঁড়িয়ে আছে, নিজের মনের কথাগুলো আড়াল করতে শিখে গেছে। জুবরানের বাবা বলল। সবারই কম বেশি দোষ আছে, আমি সব জেনেও চুপ করেছিলাম। সানায়াকে আগলাতে চেয়েও পারিনি, তার জন্য আমি ক্ষমা চাইলেও জানি ক্ষমা পাবো না। কি বলবো বলতো? মেরুদণ্ডহীন লাগছে নিজেকে। সানায়া মলিন হেসে বলল। মেরুদণ্ডহীন কাপুরুষ তো শাহাদাত হোসেন, তার মতো আর কারো স্বামী বা বাবা না হোক। কিন্তু হ্যাঁ, চিন্তা করবেন না, আপনাদের সম্পত্তির ওপরে আমার লোভ নেই। পেপার রেডি রেখেন, আমি সই করে দিব। নাকি পেপার রেডি করে নিয়ে এসেছেন? ওরা চুপ, তা দেখে সানায়া বলল। লজ্জা না করে পেপার বের করুন। আর হ্যাঁ, আমি কখনো ও বাড়িতে ফিরছি না। অযথা আমার উপর জোর জবরদস্তি করবেন না। আপনাদের আত্মসম্মানবোধ নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। সানায়া রুমে এসে ব্যাগ গোছাতে লাগলো। জুবরান এসে এসব দেখে মনে ভয় জমল। আতঙ্কিত হয়ে বলল। ব্যাগ ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? সানায়া ব্যাগ গোছাতে গোছাতে বলল। আমি এসব থেকে দূরে যেতে চাই, একটু শান্তি চাই, যা আপনার সাথে থাকলে কখনোই সম্ভব না। কি বলছে এসব? মানলাম আমার তোমাকে ফেলে যাওয়া ঠিক হয়নি, তাই বলে এত বড় শাস্তি দেবে আমাকে?
আমি তোমার সাথে বাকিটা জীবন কাটাতে চাই। সেটা সম্ভব না। সব কিছুর মূল কিন্তু বিয়েটা, সেটা খেয়াল করেছেন? বিয়েতে 2টা সপ্তাহ হাসি খুশি ছিলাম। বিয়ের পর থেকে আমার জীবনটা এলোমেলো হতে শুরু করলো। বিয়েটা না হলে হয়তো আমার জীবনটা এখানে এসে দাঁড়াতো না, অন্যরকম হতো। নিজের পছন্দ মতো মেয়ে খুঁজে নিয়ে তার সাথে সুখে সংসার করেন। আমার সাথে সংসার করার আশা ছেড়ে দেন। জুবরান সানায়ের বাহু চেপে কাছে এনে কাতর কণ্ঠে বলল, কোথাও যাবে না তুমি, ভালোবাসি তোমায়। যেখানে বিশ্বাস নাই সেখানে কিসের ভালোবাসা? ভালোবাসলে তার খারাপ ভালো সবটা দিয়ে বাঁচতে হয়। সে ভুল করলে তাকে শুধরিয়ে নিতে হয়, মাঝপথে হাত ছেড়ে পালাতে নেই। আর আপনি সেটার উল্টোটা করেছেন। আমাকে অবিশ্বাস করে মাঝপথে হাত ছেড়ে পালিয়ে গিয়েছেন। তারপর একটা খোঁজও নেননি। ফোনে আমাকে নিয়ে কথা উঠলেই ফোন কেটে দিতেন। একপক্ষিক বিচার করে সবটা নিজেদের মতো ভেবে নিলেন। একটা বার আমার মতামত শোনার প্রয়োজন মনে করলেন না। কি লাভ এ সম্পর্কে থেকে? একবার যখন ভুল করেছেন আবার ভুল করবেন না, সেটা কি মানে আছে? জুবরান কাতর কণ্ঠে বলল, আমাকে লাস্টবার সুযোগ দাও, তোমাকে আর অভিযোগ দেওয়ার সুযোগ দেব না। মানুষ জীবনে অনেক ভুলই করে, কিন্তু প্রিয় জিনিস হারানোর মতো ভুল একবারই করে, আর আমি সে ভুল আর করব না। প্লিজ জান, আমাকে সুযোগ দাও। সানায়া কিছু বলতে যাবে, পাশের রুম থেকে জুবরানের বাবা মা চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। দুজন দুজনের দিকে তাকিয়ে চোখে চোখে বলল, কি হচ্ছে? কেউ উত্তর দিল না। দৌড়ে পাশের রুমে গিয়ে দেখলো জিনিয়ার স্বামীর শার্টের কলার ধরে বলছে, আমার বোনকে তোরা প্ল্যান করে খুন করেছিস, তাই না? তোদের নামে আমি কেস করব। জুবরানের বাবা স্ত্রীকে বোঝাতে চেয়েও ব্যর্থ হলেন। জুবরান আর নোবাহান গিয়ে মাকে শান্ত করতে চাইল। সানায়া বলল, ওরা কিছু করেনি। আমুর মৃত্যু অ্যাক্সিডেন্টলি হয়েছে, কারোর হাত নাই। আর না ওখানে কোনো তেল ফেলানো ছিল। জিনিয়া শান্ত হলো, বলল, তুই কিভাবে এতটা নিশ্চিত হচ্ছিস? সেদিন আম্মুর পিছনে আমি ছিলাম। আম্মুর দুর্বল শরীরে নিচে নামছিল, মাথা ঘুরে পুড়ে গিয়েছিল। আম্মুকে সেদিন ধরতে গিয়েও পারি নাই। ফুফি দেখেছিল, তাই সেদিন সব দোষ আমাকে দিয়েছিল। ক্ষোভে উনি মনে করে তার মেয়ের জীবন নষ্ট হওয়ার জন্য আমি দায়ী, অথচ ওতে আমার কোনো হাত নাই। সব জেনেও তখন চুপ ছিলি কেন মা? আমাকে একটা বার জানাতে পারতি। আমার কথা শোনার কি তোমাদের সময় ছিল? জিনিয়া অপরাধীর মতো অসহায় চোখে তাকালো। সানায়া বলল, অনেক কাহিনী হলো, অনেক রাত হয়েছে। তোমরা ক্লান্ত নিশ্চয়, খাবে আসো, আমি সব রেডি করছি। জুবরানের বাবা স্ত্রীর চোখে সবসময় ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা দেখে আসছে সারা জীবন। এই বয়সে এসে স্ত্রীর চোখে ঘৃণা দেখে ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। ভালোবাসা ভেতর থেকে বেশ করে টের পেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে শোয়ার প্রস্তুতি নিচ্ছে। কারোরই মন মেজাজ ভালো নেই। জুবরান রুমে এসে পায়চারি করছে, মনটা স্থির করতে পারছে না কিছুতেই। এই কদিনে সানায়া ওর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, যা এক মুহূর্তের জন্য ছাড়তে পারবে না। ছাড়লে যেন দম আটকে মরেই যাবে। সানায়া রুমে এসে জুবরানকে অস্থির হয়ে পায়চারি করতে দেখে মনে মনে বেশ পৈশাচিক আনন্দ পাচ্ছে। জুবরান ওকে খেয়াল করলো না, আনমনে কী যেন সব ভেবে যাচ্ছে। সানায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই জুবরানকে ওর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিতে দেখে ভড়কে গেল। পিটপিট করে তাকিয়ে বলল, সমস্যা কি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তোমার প্রেমে পাগল হয়ে গেছে। সানায়া চোখ ছোট করে বলল, ফ্ল্যাটিংটা ভালোই পারো, গুড জব, চালিয়ে যাও। একদিন ফ্ল্যাটিং এর জন্য অ্যাওয়ার্ড পাবে। আমি শুধু বইয়ের সাথে ফ্ল্যাট করি। তোমাকে দেখে তো তা মনে হয় না। তার উপরে আবার বাইরে থেকে পড়াশোনা করে আসছো। জুবরান হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি আমাকে সন্দেহ করো, আমাকে বিশ্বাস করো না? তোমাদের বাড়ির কাউকেই আমি বিশ্বাস করি না। আসলে তোমাদের সাথে বিশ্বাস শব্দটা যায় না। বাই দ্য ওয়ে, ওদের কয়টা মেয়েকে টেস্ট করলে? সানায়ার শেষ কথাটা শুনে জুবরানের মাথায় আগুন ধরে গেল। নিজেকে শান্ত করতে চেয়েও পারল না। তেড়ে এসে সানায়ার চিকন হাঁটিওয়ালা দেহখানা বিছানায় ফেলে ওর দিকে ঝুঁকে দাঁতের দাঁত চেপে বলল, ও দেশে অনেক টেস্ট করেছি, এবার এই দেশে তোকে দিয়ে ফার্স্ট টেস্ট করা শুরু করব। আর ইউ রেডি মাই সুইট ইয়াম্মি ওয়াইফ? কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে বেগ পেতে হলো সানায়ার। জুবরানকে একটু জ্বালাতে গিয়ে এখন যে নিজেই ফেসে গেল। ওর শেষের কথাটা শুনে সানায়া ভয়ের তো চোখে তাকালো জুবরানের মুখ পানে। জুবরান ওর দিকে শান্ত হয়ে তাকিয়ে আছে। এতদিন ভার্জিন থেকে তোর মুখ থেকে এসব শুনে কি মনে করলি? তোকে ঘিনে ছেড়ে দেব? তোকে বিয়ে করেছি,
অন্য কিছু না করেই ছেড়ে দেবো? এত মহারামি না। সানায়া ভয়ে চুপসে গিয়ে বলল, দেখো দেখা, এতক্ষণ ভালোভাবে কথা বলছি, তোর সব কিছু মেনে নিয়েছি বলে সব মেনে নেব? আমার এই সামনে আমার এই চরিত্রে কালি লেপে দিচ্ছিস আর আমি মেনে নেব? সানায়া এবার শক্ত কণ্ঠে বলল, অসভ্যতা করছেন কেন? ছাড়ুন আমাকে। দেখুন আমি কিন্তু চিৎকার করব। কর, কে আসবে তোকে বাঁচাতে? সানায়া চুপ থেকে তাচ্ছিল্য করে বলল। দেখিয়ে দিলেন তো নিজের আসল রূপ। জুবরান ফ্রুকুচকে তাকিয়ে রইল। সানায়া মলিন হেসে বলল, যদি তুমি আমার দেহ ভোগ করে আমাকে সারা জীবনের জন্য ছেড়ে দাও, তাহলে নাও, ভোগ করো আমাকে। তারপর থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা। রাস্তায় দেখা হলেও অচেনা অপরিচিত মানুষের মতো মুখ ফিরিয়ে চলে যাবে। আমাকে শান্তিতে থাকতে দিবে, কথা দাও। জুবরান থমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল। উঠে দরজা খুলে ধড়াম করে লাগিয়ে বাইরে চলে গেল। সানায়া সে শব্দে কেঁপে উঠল। চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরতে লাগলো। সারা রাত জুবরান বাড়ি ফিরল না। সেহরিতে এসে দেখল সানায়া সব রেডি করছে। তার চোখ মুখ ফোলা। জুবরান সানায়ের দিকে তাকালো না। সানায়া ওর অগোছালো অবস্থা দেখে মনটা কেমন করে উঠল। জুবরান বলল, এত আগ বাড়িয়ে কাজ করার কিছু নেই। এ বাড়িতে তুই অতিথি, তাই অতিথি হিসেবে থাকলে খুশি হব। আর কাল সকালে যেন তোকে এ বাড়িতে না দেখি। সানায়া কিছুই বলল না, নিজের মতো কাজ করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আবার যে যার রুমে চলে গেল। আজান দিলে নামাজ পড়তে গেল ছেলেরা। জুবরান এসে শুয়ে পড়ল। সানায়া আর ঘুমালো না। আজ সারাদিনে রান্না করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি ছেড়ে। এই কদিন এই বাড়ির মানুষটার উপরে বড্ড মায়া পড়ে গেছে ওর। ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আবার থাকতেও ইচ্ছে করছে না। সানায়াকে দেখে মিরাজ হাসান, শায়লা হাসান খুশি হয়ে গেল। সানায়া মলিন হাসি মুখে বাঁধিয়ে রেখেছে। টিউলিপ, ডেইজি বেশ অনেকটা বাংলা শিখে ফেলেছে। ওদের সাথে কথা বলতে সানায়ার বেশ মজা লাগছে। টিউলিপকে দেখে বেশ খুশি লাগছে। আগের দিনের মতো বিষণ্ণতায় ছেয়ে নেই। তাকে দেখে প্রকৃত সুখী মনে হচ্ছে। সানায়া জিজ্ঞেস করেই ফেলল, এত খুশি যে নিউ মেম্বার আসছে নাকি? টিউলিপ লজ্জা পেল। ভাঙা বাংলায় বলল, তুমিও না কি যে বলো। তোমার ব্রাদার আমাকে আগের চেয়ে কত লাভ করে, কত ভালোবাসে। আমিও ভালোবাসি। আমাকে প্রায়োরিটি দেয়, টাইম দেয়। আগে তো শুধু মানি বসতো। ইউ নো, তার আইসে আমি আমার জন্য কত ভালোবাসা দেখি। হাবিব টিউলিপকে ভালোবাসে শুনে ভালো লাগলো। সানায়ার মনটা খুশিতে ভরে উঠল। সানায়া সারাদিন ঘুরে ফিরে জুবরানের কথাই মনে পড়ছে। কিছুতেই লোকটাকে মাথা থেকে সরাতে পারছে না। ফোন নিয়ে বসে আছে, মনে মনে চাইছে লোকটা ফোন দিক, জোর করে নিতে আসুক, কিন্তু আসলো না। সানায়া লোকটাকে সরাতে পাপড়ির সাথে দেখা করতে গেল। এখন সে শ্বশুর বাড়িতেই থাকে। রায়হানরা এখানে তাদের নিজেদের বাড়ি বানিয়েছে, সেখানেই উঠেছে। বাড়ির কাজ অনেক দিন ধরেই চলছিল, তাই তারা কাছে পিঠে ভাড়ায় উঠেছিল পাপড়িদের বাসায়। পাপড়িকে হাসি খুশি দেখাচ্ছে, সে খুশি। সানায়ার হিংসা হচ্ছে, ওর লাইফে কেন সুখ নেই। চাইলেও কিছু মেনে নিতে পারছে না। ইফতার করে শায়লা হাসান নামাজ পড়ে তসবি পড়ছিলেন। সানায়া ওনার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। শায়লা হাসান ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সানায়া বলল, মামনি, সলিউশন দাও। আমার সব কিছু কেমন এলোমেলো লাগছে, কিছু ভালো লাগছে না। শায়লা হাসান বুঝেছিল সানায়ার কিছু হয়েছে, না হলে যে মেয়ে বাড়ি ছেড়ে চলে গেল, বলল আর আসবে না। কত জোর করলো সবাই মিলে, কিছুতেই আনা গেল না। সেই কিছু না বলে চলে আসলো। তাই সানায়ার বলার জন্য অপেক্ষা ছিল। বলল, আমি তো চিরকাল থাকবো না, তুমি কবে নিজের সমস্যাগুলো সমাধান করতে পারবে? সানায়া অসহায় ছলছল চোখে তাকালো। বলল, একদম খারাপ কথা বলবে না। তুমি সব সময় আমার সাথে থাকবে। আমি হারাতে হারাতে ক্লান্ত। কি হয়েছে? ঝগড়া করেছো জুবরানের সাথে? সানায়া অবাক হলো না। ও জানে পাপড়ি সব বলে দিয়েছে শায়লাকে, তাই সবটা বলে হালকা হলো। শায়লা হাসান বলল, দেখো, আমরা সবাই ভুল করি। তোমাদের বয়স তখন অল্প ছিল, তোমরা ভুল করেছো। বড়দের কথা বলছি না, ওটা তোমার সিদ্ধান্ত। আমি তোমার আর জুবরানের কথা বলছি। তুমি ফিরে যাও, মানিয়ে নাও, সংসার করো। তুমি ওকে ভালোবেসে ফেলেছো। শুধু তোমার মধ্যে দ্বিধা কাজ করছে সবটা মেনে নিতে। কম তো শাস্তি পেলে না দুজনে। অনেক বছর আলাদা থেকেছো, অনেক কষ্ট পেয়েছো। ও যখন তোমার সাথে তোমার কষ্টগুলো ভাগ করে নিতে চাইছে, তাহলে ক্ষমা করে দিতে ক্ষতি কী?
আমার মনে হয় ও তোমাকে ক্ষমা করে দিয়েছে, না হলে তোমার সাথে থাকতে চাইতো না। আর তাছাড়া জুবরান যদি না ফিরতো, ফিরে এসে যদি তোমার সাথে খারাপ ব্যবহার করতো, আমি তোমাকে অন্য জায়গায় বিয়ে দিতাম। আমি তোমাকে সুখী দেখে মরে শান্তি পেতাম। সুখ যখন নিজের পায়ে এসেছে, তাহলে তাকে দূরে ঠেলে রাখছো কেন? আমি ওদের কাউকে ক্ষমা করব না, প্রশ্নই আসে না। ভয় হচ্ছে জুবরান যদি আবার ঠকায়। একটা কথা মাথায় রাখবি, মানুষ সব পাপের শাস্তি ইহকালে পায় না, পরকালে পায়। তাই ধৈর্য ধর, নিশ্চয়ই তাদের সকল শাস্তি পাবে। আর নাড়া বেলতলায় কিন্তু একবারই যায়। যদি জুবরান এমন করে, তোকে আমি অন্য জায়গায় ওকে দেখিয়ে দেখিয়ে বিয়ে দেবো। তোর বিয়েতে জুবরান চিফ গেস্ট হিসেবে থাকবে। সানায়া ফিক করে হেসে ফেলল। শায়লাও তাল মেলালো। সানায়া 2 দিন এ বাড়িতে থাকলো, নিজেকে শান্ত করে ও বাড়িতে গেল। জুবরান তখন অফিসে। সানায়া 2 দিন খোঁজ নিয়েছে রাহাতের কাছ থেকে। জুবরান নাকি অফিসে খুব হম্বিতম্বি করে, সবাইকে দৌড়ের ওপর রাখছে। অফিসের সবাই জুবরানকে গাড়ি দিয়ে ধুয়ে দিচ্ছে। সানায়ার বাবা, জুবরানের বাবা নুবাহান বাসায় ফিরে গেছে। জিনিয়া নাকি বলেছে ও বাড়িতে আর ফিরবে না, ছেলের সাথেই থাকবে। জুবরান বাসায় এসে সানায়াকে দেখে আশ্চর্য হয়ে গেল। পরক্ষণেই মনের ভুল ভেবে এড়িয়ে গেল। সানায়ার ভ্রু কুঁচকে গেল, রাগে মাথা দপদপ করে উঠল। জুবরান ফ্রেশ হয়ে এসে আবারও মনের ভুল ভেবে চলেই যাচ্ছিল। সানায়া জুবরানের টি শার্টের কলার টেনে ধরতেই জুবরান চমকে বলল, তুমি এখানে? তুমি সত্যি এখানে? তো আমি নয় তো কি, আমার ভূত? আমাকে ইগনোর করছো? জুবরান থতমত খেয়ে গেল। শান্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে সানায়ার কোমরে চেপে নিজের কাছে টানল। সানায়া পিটপিট করে তাকিয়ে রইল। ফিরে আসলো কেন? মিস করছো বুঝি? সানায়া ভেংচি কেটে বলল, আপনাকে না, আপনার বাড়িটাকে ভীষণ মিস করছিলাম। ও আই সি। কি? তোমাকে হট লাগছে। কথাটা বলেই জুবরান সানায়ার গালে টপাটপ চুমু খেল। সানায়া বড় বড় চোখ করে বলল, ছি, রোজার মাসে এসব কি? শুকনো চুমু খেলে কিছু হয় না। সানায়া ইতস্তত করে বাচ্চা বাচ্চা ফেস করে বলল, আই পেয়ার ইউ, উইল ইউ পেয়ার মি? জুবরান গম্ভীর কণ্ঠে বলল, কি বললে? শুনতে পাইনি, আবার বলো। সানায়া রাগ করে জুবরানকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, শুনতে হবে না, বয়টা মুরগি। জুবরান ভ্রুকুচকে বলল, তুমি আবার কি পুরনো ফর্মে চলে গেলে নাকি? গেলে আমারই ভালো, কেননা সে আমার তুমিটাকেই আমি ভালোবেসেছিলাম। সানায়া গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে শুধু ভাব নিও না। তো আমার একমাত্র বউ না, ভাব তো দেখাতেই হবে। সানায়া জুবরানকে জড়িয়ে ধরল। জুবরান বলল, সরি, সরি ফর এভরিথিং। সরি টু, অ্যান্ড লাভ ইউ সো মাচ। থাকুক ওরা ওদের মতো। ছোট্ট সংসার, হাসি, কান্না, মান, অভিমান, দুষ্টুমিতে সাজিয়ে রাখুক। আপনাদের কল্পনায় ওদের নিয়ে যেভাবে ইচ্ছে সাজান। গল্পটা কেমন লেগেছে জানাবেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।